রিভিউর এখতিয়ার কিন্তু একেবারেই ন্যারো। আইনের পরিপন্থী হয়েছে কিনা, কোনো সরাসরি আইন লঙ্ঘিত হলো কিনা, কোনো বিবেচ্য বিষয়কে বিবেচনা করা হয়েছে কিনা, কোনো তথ্য প্রমাণাদি যেটা গ্রহণযোগ্য সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা, এর খুব সীমাবদ্ধ জায়গায় এই রিভিউর এখতিয়ারটি। একজন আইনজীবী হিসাবে, নাগরিক হিসাবে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ইতোপূর্বে আমাদের কোর্টের জাজমেন্ট হয়েছে, অ্যাপিলেও জাজমেন্ট হয়েছে, এখন রিভিউ শুনানি চলছে। কি হতে পারে এই প্রশ্ন অনেকেরই। সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবেন এটা আমরা কেউই জানি না, আগাম বলাও সম্ভব না। তবে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গণমাধ্যমে এসেছে। তিনি প্রশ্ন করেছেন, সংসদের সার্বভৌমত্বকে অস্বীকার করা বা হস্তক্ষেপ করা হবে কিনা, বা সংসদের এখতিয়ারে ইন্টারফেয়ার করা হবে কিনা, এমনভাবে গণমাধ্যমে নিউজ এসেছে। একজন নাগরিক হিসাবে এবং একজন সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় 40 বছরের কাছাকাছি আইন প্রফেশনে সম্পৃক্ত থাকা, আমাদের লিজেন্ড বিচারকেরা বিভিন্ন সময় যে সকল জাজমেন্ট দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইতিহাসে, আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসে, সেই সকল জাজমেন্টের নির্যাসটা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গান তার সীমারেখার ভিতরে কাজ করবে। বিচার বিভাগ অর্পিত বিচার সম্পন্ন করবেন, সাংবিধানিক আদালত হিসাবে দেখবেন সংবিধানের আর্টিকেল 7(2) অনুচ্ছেদের বিষয়ে, অর্থাৎ সংবিধানের পরিপন্থী কোনো আইন হলো কিনা সেটা দেখবেন। আর সংবিধানের 104 অনুচ্ছেদে তার যে সর্বোচ্চ ক্ষমতা আছে, সেক্ষেত্রেও বলা হয়েছে ফর কমপ্লিট জাস্টিস, পূর্ণাঙ্গ ন্যায় বিচার করার জন্য সিদ্ধান্ত দিতে পারেন। তবে একেবারে ন্যায় বিচার আমি একজন ধর্মীয় বিশ্বাসের মানুষ হিসাবে মনে করি চূড়ান্ত ন্যায় বিচার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন। আর বিচারকরা দিতে পারেন ন্যায় বিচার তাদের কাছে উত্থাপিত তথ্য, প্রমাণ, আইন এবং আনুষঙ্গিক বিষয়ের আলোকে। সেই জায়গায় বিচার বিভাগ তার সীমারেখার ভিতরে কাজ করবেন। এটাই হচ্ছে ইতোপূর্বে যত আমাদের ফেমাস জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের নির্যাস হচ্ছে সেটা, যে সংসদের কার্যক্রমে বা নির্বাহী বিভাগের কার্যক্রমে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না, যদি না দেখা যায় যে নির্বাহী বিভাগ বা সংসদ কনস্টিটিউশনের পরিপন্থী বা আইনের পরিপন্থী কোনো কিছু করেছেন। একইভাবে সংসদ অর্থাৎ আইন প্রণয়নের বিভাগও এমন কোনো আইন প্রণয়ন করবেন না যে আইন আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অথবা যে আইন রাষ্ট্রের মৌলিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা চেতনার পরিপন্থী। নির্বাহী বিভাগও আইনের আওতায় নির্বাহী কার্য সম্পন্ন করবেন। যখনই ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু সর্বোচ্চ আদালত সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা, প্রতিটি বিভাগ তার নিজস্ব সীমারেখায় কাজ করবেন। আর শুরুতে যেটা বললাম, রিভিউর জুরিসডিকশন ভেরি ভেরি লিমিটেড। আমাদের সুপ্রিম কোর্টের এখন যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন, বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনে, তারা স্ব জায়গায় সমৃদ্ধ মানুষ। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বাইরে পড়াশোনা করেছেন, তিনি বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের পুত্র, তার মাও একজন সমৃদ্ধ মানুষ ছিলেন। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, তিনিও ভালো লেখাপড়া করে আসছেন, তার বাবা বিচারপতি ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, তার মাও একজন বিখ্যাত সমৃদ্ধ মানুষ। বিচারপতি জনাব মোহাম্মদ জোবায়ের রহমান চৌধুরী, তার বাবা একজন বিচারপতি ছিলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং জোবায়ের রহমান চৌধুরী বিচারক হিসাবেও তার নিরপেক্ষতা রক্ষা করেছেন। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক,
তিনি একজন বিখ্যাত আইনজীবীর সহচর্যে আইন পেশায় ছিলেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং বিচারপতি রেজাউল হকের পিতা একজন স্বনামধন্য স্কুল প্রধান শিক্ষক ছিলেন। তিনি একজন শিক্ষকের সন্তান। বিচারপতি এস এম ইমদাদুল ইসলাম, তিনি একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবীর সঙ্গে কাজ করেছেন, তার সহচর্য পেয়েছেন। তার পরিবারের অনেক আপনজন মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। বিচারপতি ফারা মাহবুব, তার পিতা বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। তার পিতা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। ফারা মাহবুব অত্যন্ত অল্প বয়সে বিচারক হলেও তার নিরপেক্ষতা, দৃঢ়তা এবং বিচারক হিসেবে তার স্বচ্ছতা প্রশংসনীয়। এই কম্পোজিশনের অ্যাপিলেট ডিভিশন নিশ্চয়ই ভালো কোনো জাজমেন্ট দেবেন। একজন নাগরিক হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমার প্রত্যাশা থাকবে, চিরদিন কেউ এই আসনে থাকবেন না, কদিন পরে সবাই সাবেক হয়ে যাবেন। আমি একটি দায়িত্বে ছিলাম, আমি এখন সাবেক। কিন্তু বিচারকরা অত্যন্ত সম্মানিত স্থানে থাকেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় আল্লাহর পরে বিচারকদের গুরুত্ব বিবেচনা করা হয়। আমরা আশা করব আপনারা চলে যাওয়ার সময় যে জাজমেন্টটি রেখে যাবেন, সেই জাজমেন্টটি আপনাদের পূর্বসূরীরা অর্থাৎ আমাদের লিজেন্ড বিচারকরা যে সকল বিখ্যাত জাজমেন্ট দিয়ে গেছেন, তার নির্যাসের যেন প্রতিফলন ঘটে। আপনাদের জাজমেন্টের মধ্য থেকে আপনারা বেঁচে থাকবেন। অবসরে যাওয়ার পরেও, এই পৃথিবী থেকে প্রস্থান করার পরেও এমন যেন কিছু না হয় যে জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্টের মহিমান্বিত অতীতের গৌরবময় জাজমেন্টের ধারাবাহিকতাকে ম্লান করে দেয়। আমি আশা করি এই যে বিখ্যাত বিচারকদের কম্পোজিশন, আমাদের যে অ্যাপিলেট ডিভিশন, নিশ্চয়ই তারা আবেগতাড়িত নয়, বাস্তবতার নিরিখে, সীমারেখার মধ্যে এবং অতীতের জাজমেন্টগুলির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলিকে অবশ্যই মনে রাখবেন। এটা আমার অত্যন্ত বিনীত প্রত্যাশা। আমার এই প্রত্যাশাটা অমূলক নয়। সময় বহিয়া যাবে। কিছুদিন পূর্বেও যিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি এখন সাবেক। কিছুদিন পূর্বেও যারা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন, তারা এখন সাবেক। প্রধানমন্ত্রী ছিলেন অনেকেই, তারা এখন সাবেক। অনেক বিচারপতিরা এখন আর পৃথিবীতেও নেই। কর্মের মধ্য থেকে অমরত্ব লাভ করার চেষ্টায় যেন কোনো ঘাটতি না হয়, সেটা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না। আমাদের বিচার বিভাগ কিন্তু সংবিধানের বিধিমালার আওতায় তৈরি, অর্থাৎ সৃষ্টির মূল স্তম্ভটা কিন্তু সংবিধান। নিশ্চয়ই এই সংবিধানের প্রোটেক্টর হিসাবে বিচার বিভাগ মনে রাখবেন, সংবিধান যতটুকু এখতিয়ার দিয়েছে তার বাইরে এক্সারসাইজ করা যাবে না। জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে কিভাবে অধীনস্থ আদালতে অ্যানার্কি হচ্ছে, তার সুপারভাইজারি অথরিটি হিসাবে বিচার বিভাগ কি সে বিষয়গুলো খতিয়ে দেখছেন? গুরুতর অভিযোগ রয়েছে অধস্তন আদালতের সুপারভাইজিং অথরিটি হিসাবে আমাদের হাইকোর্ট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করছেন না, এমন গুরুতর অভিযোগ। অধস্তন আদালতে এখন আর বিচার নেই, আজ্ঞাবহ আদেশ প্রতিপালনের ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে। এই অভিযোগ সর্বত্র। আমাদের বিচার বিভাগ কি নির্বাক হয়ে থাকবেন? আমাদের বিচার বিভাগের স্বাধীনতা শুধু কাগজ কলমে, নাকি বাস্তবে কোনো প্রতিফলন ঘটাবেন? আজ যারা ঘটাবেন না, তারা কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন, কারণ অর্পিত দায়িত্ব পালন না করার ব্যর্থতার দায় কিন্তু অস্বীকার করা যায় না। আমার প্রত্যাশা
বিচার বিভাগে যখনই মানুষ দিক হারিয়েছে, অসহায় হয়েছে, এই বিচার বিভাগের কাছে আশ্রয় নিয়েছে। সেই বিচার বিভাগ জুলাই সনদটা আসলে আমাদেরই দাবি ছিল। সেই জায়গা থেকে জুলাই সনদে স্বাক্ষর করার না করার যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়েই আসলে আমরা আজকে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমরা আমাদের যে দাবিগুলো ছিল, অর্থাৎ আহ একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা এবং গণভোটের মাধ্যমে এই জুলাই সনদ যদি গৃহীত হয়, পরবর্তী পার্লামেন্ট এটাকে তখন হচ্ছে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, অর্থাৎ তার ডুয়াল রোল থাকবে। এই যে বাস্তবায়নের পদ্ধতি সেটা নিশ্চিত করা এবং একই সাথে গণ অভ্যুত্থান থেকে জনগণের অভিপ্রায়, যেহেতু এই সরকার গঠিত হয়েছে, এই সরকারের হেড অফ দা গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি হচ্ছেন এই আদেশ জারি করবেন। এই আমরা দাবিগুলো জানিয়েছি। একই সাথে নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো এসেছে জুলাই সনদে, সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো আমরা বলেছি যে এগুলো গণভোটের মধ্য দিয়েই আসলে শেষ হতে হবে, একটা মীমাংসার জায়গায় যেতে হবে। এই বিষয়গুলো আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি এবং এই বিষয়গুলো যদি সুরাহা হয় তাহলে হচ্ছে আমরা, বা এই যে টেক্সট গুলো যদি আমাদেরকে দেখানো হয়, সেক্ষেত্রে তখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করবো। জি, মানে জুলাই সনদ আপনাদের মানে আজকের বলার অন্যতম জায়গা ছিল যে আপনারা যে বিষয়গুলো বলছেন, আমি দেখছিলাম আপনাদের এই অবস্থানটা তো আজকেই না, আপনারা আগেও জানিয়েছেন যে আপনাদের এনসিপির অবস্থান বলে একটা কার্ডেই আমি দেখছিলাম যে আগে জানুক জনগণ, জনগণের নামে আদেশ, জনগণের রায় শেষ কথায়, 3টি পয়েন্ট দিয়ে আপনারা বলছেন। কিন্তু এই যে আপনারা বলছেন যে বাস্তবায়নের নিয়ম আর গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে, এবং দ্বিতীয়টাতে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন। আপনি বলছিলেন এই যে জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন, জনগণের যে ইচ্ছার ভিত্তি আছে সেটির প্রমাণ কি? না, জনগণের ইচ্ছার ভিত্তি তো এই সরকার এখনো ক্ষমতায় আছে, বা এই সরকার যে ক্ষমতায় এসেছে এটা তো জনগণের ইচ্ছার ভিত্তিতে এসেছে। এটা তো জনগণের চরম অভিপ্রায় যদি আমরা বলি গণ অভ্যুত্থান, এটা একটা একটা নিশ্চিতভাবে বলাই যায় যে জনগণের ইচ্ছার ভিত্তিতে এই সরকার এসেছে। কিন্তু এই সরকার এখন এসে আপনারা সরকারের উপদেষ্টাদের নামে অভিযোগ করছেন, বিএনপি অভিযোগ করছে, জামাতে ইসলাম অভিযোগ করছে, আরো বিভিন্ন দল তো করছেই। তাহলে আসলে রাজনৈতিক দলগুলির ইচ্ছারই অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটছে না, একদম ম্যাস জনগণের ইচ্ছার ভিত্তি আছে, আপনারা কি করে বলতে পারেন? না, সেটা এক দুজন উপদেষ্টা নিয়ে এক ধরনের অভিযোগ থাকতে পারে, তার মতের বিরুদ্ধে গেলে হয়তো তার তখন সেটাকে অভিযোগ আসছে সেই বিষয়, সেই উপদেষ্টার মানে বিরুদ্ধে। কিন্তু আমরা যে আপনারা কি আপনাদের মতের বিরুদ্ধে গেছে বলে বলছেন যে আখের গোছানোর চেষ্টা করছে উপদেষ্টারা, সেফ এক্সিটের চেষ্টা করছেন? না না, আমি একটু শেষ করি, আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে মানে সব রাজনৈতিক দল কিছু উপদেষ্টার বিরুদ্ধে হয়তো কথা বলছে, কিন্তু কেউ কিন্তু এই সরকারের বিরুদ্ধে কথা বলছে না, অর্থাৎ এই সরকারকে চলে যেতে হবে, এই সরকারের অধীনে নির্বাচন মানি না, এই ধরনের কথা কিন্তু কেউ বলছে না। আপনি যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোরই অভিপ্রায় নেই, যে জনগণের অভিপ্রায় কিভাবে আসলো, এটাই বোঝা যায় রাজনৈতিক দলগুলো এখনো চায় এই সরকারের অধীনে নির্বাচন হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচনটা হোক, এবং এখানে জনগণের অভিপ্রায়ও সেটাই, আমি সেটাই বলতে চেয়েছি। আর উপদেষ্টাদের এখন মানে নিয়েছেন সেটা কিভাবে, সেটা তো কোনো মানে প্রমাণ নেওয়া হয় নাই যে জনগণের ইচ্ছা আছে এখন? অবশ্যই প্রমাণ আছে, প্রমাণটাই তো গণ অভ্যুত্থান। জি, সেটাও 1 বছরের উপরে হয়ে গেছে। আপনি বলছিলেন যে আচ্ছা জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন, এবং আপনারাই বলছেন। জি, আমি একটু প্রশ্ন করি যে নাহিদকে আমরা বলতে শুনলাম যে তিনি বলছেন যে এটি সংবিধানের, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে আমার এই যে তিনি বলছিলেন যে এই যে আদেশ যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসই জারি করবেন, যেটি সংবিধানের বাইরে গিয়ে জারি করতে হবে, সংবিধান বহির্ভূতভাবেই জারি করতে হবে বলে তিনি বলছিলেন আজকের সংবাদ সম্মেলনে, যেটি শুনছিলাম। তো এভাবে যদি আদেশ জারিও করে তাহলে সেটি পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হবে না? এটির যে বাস্তবায়ন হবে তার নিশ্চয়তা কি? না না, দেখেন এখানে একটা বিষয় হচ্ছে, গণভোটের বিষয়ে তো সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হলে গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। এখন গণভোটের বিষয়টা তো সংবিধানে নাই আমাদের, তাহলে আপনি গণভোটটা করবেন কিসের মাধ্যমে? আপনার সেই জায়গাটাই একটা উপায় আসছে যে একটা আদেশের মাধ্যমে সরকার আদেশ জারি করবে, সেই আদেশের পরিপ্রেক্ষিতে গণভোটটা হবে। হ্যাঁ, তো সেই আদেশটা জারি করবেন এখন কে, সেটা নিয়ে আমরা বলেছি যেহেতু আপনার জুলাই ঘোষণাপত্র, জনগণের অভিপ্রায় আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্রটা কিন্তু ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, সেহেতু জনগণের অভিপ্রায়েই এই সরকার ক্ষমতায় আছে, এবং এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এই জনগণের অভিপ্রায় নিয়েই জুলাই ঘোষণাপত্র, যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, তিনিও এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটা হবে তিনি সেটা জারি করবেন, এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতেই
গণভোট হবে এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ গৃহীত হবে জনগণ কর্তৃক। আপনি যে জনগণের অভিপ্রায়ের কথা বললেন, সেই জনগণের অভিপ্রায় গণভোটের মাধ্যমে সেটা গৃহীত হবে। হুম। তারপরে মানে জনগণের কিন্তু গণভোট কি হবে, কোন কোন প্রশ্নে হবে, কিভাবে হবে, কবে হবে, সেটাতেই তো আপনারা একমত হতে পারেন নাই। তাহলে কিভাবে আসলে হবে সেটা? গণভোটের প্রশ্নে আমরা তো এটা স্পষ্ট করার জন্য বলেছি যে প্রশ্নটা কি হবে। আমাদের যে মূল দাবি ছিল কমিশনের কাছে যে গণভোটের প্রশ্ন কি হবে এবং বাস্তবায়ন পদ্ধতিগুলো, মানে কমিশন তো বলেছিল সরকারকে তারা প্রস্তাব করবে বাস্তবায়ন পদ্ধতি, সেটা আসলে প্রস্তাবনাটা কি হবে এটা আমরা জানতে চেয়েছিলাম আসলে তাদের কাছে স্বাক্ষর করার আগে। সেটা যখন জানায়নি তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাক্ষর করবো না। এখন গণভোটের প্রশ্ন কি হবে সেটাও কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমাদের একটা কনসার্ন ছিল এটাই যে গণভোটের প্রশ্নটা আসলে কি হবে, কারণ এখানে বিএনপির এক ধরনের প্রশ্নের কথা বলছে, অন্যরা অনেক রাজনৈতিক দল আরেক ধরনের প্রশ্নের কথা বলছে। আমরা মনে করি যেহেতু এখানে নোট অফ ডিসেন্ট আছে, পুরো জুলাই সনদ জনগণ কর্তৃক গৃহীত হতে পারে এমন একটা প্রশ্নই থাকা উচিত। জি, এ তো একটা খুবই কঠিন প্রক্রিয়া। 84টা বিষয়, কোন প্রক্রিয়া থাকবে, এগুলোতে যে আপনাদের ঐক্যমত হবে না, সেটি একটা ধারণাই করা যায় মোটামুটি। কারণ বিএনপি আগে থেকেই এই সাংবিধানিক আদেশ, এই বিষয়ে যে খুব আগ্রহ দেখাচ্ছে, এমনকি গণভোটের ব্যাপারেও তাদের খুব আগ্রহ না, একরকম মেনে নিয়েছেন তারা এই গণভোটের ব্যাপারে। কিন্তু আমার আসলে প্রশ্নটা এখানে যে এরকমভাবে যদি একমত হয়েও যায়, কিন্তু সেটি পরবর্তীতে যে বাস্তবায়ন করবে, তার নিশ্চয়তা কি? হলো গণভোট হয়ে গেলে, গণভোটে যখন পাশ হয়ে যাবে এটা তো বাস্তবায়ন হয়ে যাবে, এটা তখন আর তো অস্বীকার করার উপায় নেই বা এটাকে পাশ কাটিয়ে যাওয়ার তখন কোনো সুযোগ নেই। পরবর্তীতে একটা রিট হলো, ধরেন পরবর্তীতে আদালতে কেউ গেল এটা নিয়ে, যেটি আসলে আদালতে গেলেও সুষ্ঠুভাবে হয় নাই, সংবিধান বহির্ভূতভাবে হয়েছে। কোনটা কোনটা বহির্ভূত ভাবে এই যে হবে? ধরেন গণভোট, বা আপনি বলছেন যেটা তো সংবিধানে নাই, এই জন্যই এভাবে একটা এক্সট্রা জুডিশিয়াল ভাবে করা। পরবর্তীতে যদি এটা চ্যালেঞ্জ হয় যে এটা সংবিধান বহির্ভূতভাবে হয়েছে, অতএব এটা গণভোট বাস্তবায়ন করা চ্যালেঞ্জ যাবে করার না। তো কোনো উপায় নেই। না, গণভোট আপনি কিভাবে চ্যালেঞ্জ করবেন? এটা তো জনগণ ভোট দিয়েছে, জনগণ এসেছে না। জনগণের ইচ্ছাই তো সবার উপরে। আপনি সংবিধান, সংবিধান যদি আপনি দেখেন, সেই সংবিধানে লেখা আছে এই সংবিধান কিন্তু জনগণের অভিপ্রায়েই প্রণীত হয়েছে এবং গৃহীত হয়েছে। তো জনগণের অভিপ্রায়, আপনি তো একটু আগে প্রশ্ন করছিলেন যে এই সরকারের যে জনগণের অভিপ্রায় আছে সেটা বুঝবো কিভাবে? আচ্ছা গণভোটটাই তো সেটা সবচেয়ে উত্তম আচ্ছা, উপায়। তাহলে একটু গণভোট নিয়েও প্রশ্ন করি। কিন্তু গণভোট পর্যন্ত গড়াবে এই বিষয়ে কি আপনারা নিশ্চিত? মানে আপনারা সব রাজনৈতিক দল দেখেন, এখানে একমত হয়ে যেতে আগ্রহের পারবেন কোনো ওই উপায় পর্যন্ত? নেই। গণভোট নিয়ে তো সব রাজনৈতিক দল একমত হয়েছে, গণভোটের প্রশ্ন কি হবে সেটা নিয়ে এখন একটু সেটাই তো দ্বিমত বড় আছে। প্রশ্ন না, কি প্রশ্নে গণভোট হবে, কবে হবে, এগুলো ছাড়া আর গণভোট প্রশ্নে একমত হয়ে কি হলো, যদি কি কন্টেন্ট কি হবে সেটিতেই একমত না হন? না, গণভোট কবে হবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ না। এটা জাতীয় নির্বাচনের দিন হতে পারে বা আগে হতে পারে, এটি এটা নিয়ে আপনারা কিন্তু বলছেন, খুব জামাত তো বেশি। তা বলছে না। জামাত না, বলছে জামাত যেটা, নভেম্বরে জামাত হতে হবে। জামাত না, নভেম্বর জামাত না হলেও ইলেকশনের দিন হলেও জামাত সেটা করবে। এটা আমরা কি তো বলেছে দেখেছি তারা? পিয়ার এটা তো প্রশ্নে তারা তো তারা, বলছে নভেম্বরে হতে হবে সেখানে। পিয়ার প্রশ্নে তারা যখন বললো যে পিয়ার না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না, পরে তো আমরা দেখলাম তারা জুলাই সনদে গিয়ে স্বাক্ষর সবার আগে করে আসলো। তো এটা আমরা খুব একটা বড় জটিলতা বলে আছে বলে আমরা মনে করছি না। জি, কিন্তু এখন পর্যন্ত তারা মনে করছে বলেই তো বোঝা যাচ্ছে, অন্ততপক্ষে মুখে তো তাই বলছে। আপনারা বলছেন জনগণের রায়েই শেষ কথা, শেষ পয়েন্টে ৩ নম্বর পয়েন্টে গণভোটে জনগণ হ্যাঁ বললে আর কারো না চলবে না, কিন্তু না বললে ধরেন বিএনপির ইচ্ছার অমতে না বললে না, না বললে নাই। তাহলে কি হবে? না বলে আমরা তো এতদিন যে বলছি না প্রচেষ্টা, কারণ না জনগণকে বলার জোর কি করে কোনো হ্যাঁ বলতে হবে। লক্ষণ দেখেন না আপনারা? কিসের, আমি একটু শুনতে পাইনি প্রশ্ন। বলছিলাম যে না বলার কোনো লক্ষণ দেখেন কিনা, যে ধরেন গণভোটে না, না না বলার কোনো লক্ষণ আমরা দেখছি না। দেখেন না। ধরুন বিএনপির না, অমতে এটি একরকম হচ্ছে, বিএনপির বিপুল পরিমাণ ভোটার, আওয়ামী লীগের ভোটাররা যারা আছে তাদের একটা না, বা বাকি যে খুচরা আরও কিছু দল আছে জাতীয় পার্টি সহ তাদের যে টুকটাক ভোট আছে, সব মিলিয়ে যে না হবে না, বা আপনাদের প্রতি যারা ক্ষুব্ধ রাগান্বিত, আপনাদের সমর্থক কিন্তু আপনাদের প্রতি যারা অসন্তোষ প্রকাশ করেন, তারা তো না বলতেই পারেন। দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যতগুলো জরিপ হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই সরকার মানে রাজনৈতিক দলগুলোর সামনে কারা কি পরিমাণ তাদের জনসমর্থন আছে, এটা নিয়ে যে যতগুলো জরিপ আপনি একটু এই এক বছরে, গত এক বছরে আপনি খেয়াল করে দেখবেন, সেখানে কিন্তু 50%-এর অধিক জনগণ কিন্তু কারো পক্ষেই। এখানে কিন্তু আওয়ামী লীগেরও আপনার একটা পার্সেন্ট অফ ভোট আছে, কিন্তু মানে তাদের জনসমর্থন 8%, 7% কিছু কিছু জায়গায় আছে, কিন্তু 50%-এর অধিক জনগণ কিন্তু তারা কাউকে বলছে না যে তারা আসলে কি, কাকে তারা সমর্থনটা দেবে। এবং এরাই হচ্ছে সামনের আসল, আপনি যদি বলেন গেম চেঞ্জার। তো এই জনগোষ্ঠী যে একটা বৃহৎ জনগোষ্ঠী, তারা অবশ্যই সংস্কারের পক্ষে আছে বলে আমরা মনে করি। সেই ক্ষেত্রে বিএনপির না ভোট বা অন্য কোনো না ভোট আমরা সেটাকে দেখছি না। আমরা মনে করি যে জনগণ আসলে সংস্কারটা চায়, না হলে আবার যে পূর্বের
সেই রাষ্ট্র কাঠামোই থেকে যাবে এবং পূর্বের মতন আবার দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি থেকে যাবে, আর গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হবে আমার 5 বছর পর পর, এই জিনিসগুলো জনগণ আর দেখতে চায় না। সেক্ষেত্রে আমরা অবশ্যই বিশ্বাস করি যে জনগণ আসলে এটার পক্ষে রায় দেবে। আপনারা যা বিশ্বাস করেন তাই যে ঠিক তার তো কোনো নিশ্চয়তা নেই। এক একটা দল এক এক রকম ভাবে বিশ্বাস করছে। মানে যেহেতু বিএনপি বলছে যে নির্বাচন হোক, জনগণই বেছে নিক তারা আসলে কোন কোন সেটা সংস্কার আমরা চায়। সেটাই বলছি, গণভোট হোক, আমরা সেটাই বলছি গণভোট হোক, জনগণ যেটা এখন বলছে সেটা। গণভোটেরও তো জনগণ প্রশ্ন যদি ঠিক নাই, গণভোটেরও তো জনগণ সময় যদি ঠিক নাই। না, জনগণ যদি এই গণভোটে, না না সেটাই আমি সেটাই বলছি, ধরেন জনগণ যদি এই গণভোট প্রত্যাখ্যানই করে যে না হ্যাঁ না ভোট তো পরের কথা, যে আমি এই গণভোট মানি না, তাহলে কি হবে? আপনার কাস্টিং হবে না, যাই হোক 10% 20% লোক গেল গণভোট দিতে, তাই না? তো যদি আপনার 70-80% লোকের কাস্টিং হয়, যদি গণভোটে লোকজনের উপস্থিতি হয়, তাহলে তো অবশ্যই মনে করতে হবে যে না গণভোটের প্রতি জনগণের একটা ইয়ে আছে, সায় আছে বা রায় আছে। তারপরে গিয়ে হ্যাঁ বা না ভোটের প্রশ্নটা আসছে, তাই তো? তখন যদি তার মধ্যে মেজরিটি হ্যাঁ আসে তাহলে সেটা পাস করবে। তাহলে তো ধরুন অনেক কিছু করার পর আপনারা স্বাক্ষর করবেন, গণভোটের প্রশ্ন ঠিক করা। না না, অনেক কিছু করার পর না, না না না, এখানে আপনি মনে হয় বুঝতে ভুল করেছেন। সেটা হচ্ছে আমরা বলেছি যে বাস্তবায়নের যে পদ্ধতির কথা কমিশন বলছে সেটা এই জুলাই সনদে লিখে দিতে হবে। জুলাই সনদে তারা লিখেটা দেয় নাই, তো আমরা বলছি আপনারা না লিখে দিলে আমাদেরকে অন্তত টেক্সটটুকু দেখান, যে লেখাটা আপনারা সরকারকে পাঠাবেন, প্রস্তাবটা পাঠাবেন, সেটা আমাদেরকে লিখিত দেখান। আমরা টেক্সটটা দেখতে চেয়েছি শুধু। আমরা মনে করেছি যে না আমরা প্রতারিত হতে চাই না, এই জায়গাটাই আমরা শুধু দেখতে চেয়েছি। কিন্তু ওই যে গণভোট বাস্তবায়নের পদ্ধতি, মানে দুঃখিত, এই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি তো গিয়ে দাঁড়াচ্ছে ওই গণভোট, সাংবিধানিক আদেশ, মানে এই তো প্রক্রিয়া। তো সেগুলো লিখে দিতে হবে এখন জুলাই। আমি আমি স্বাক্ষর করলাম, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল কমিশন আরেক ধরনের প্রস্তাব দিয়ে দিয়েছে সরকারকে, তখন আমি কোথায় যাবে? তখন তো জনগণ বলবে তুমি তো স্বাক্ষর করেছো এটাতে। মানে খুব বিষয়টা আসলে খুব জটিল মনে হচ্ছে যে শেষ পর্যন্ত তীরে গিয়ে পৌঁছাতে পারবে কিনা এটি নিয়ে আসলে সন্দেহর যথেষ্ট কারণ আছে বলেই মনে হয়। কারণ অনেকগুলো বিষয়ে একমত হতে হবে। সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, এত প্রক্রিয়া কি আসলে বাস্তবিকভাবেই সম্ভব হবে? এতগুলো রাজনৈতিক দল একমত হয়ে একটা প্রক্রিয়া নির্ধারণ করবে, হবে? আমি মনে করি যেটা এটা হবে, কারণ হচ্ছে সামনের যে নির্বাচনটা সেটা এই ফেসিবাদ বিরোধী যে ঐক্য আছে সেই ঐক্যের মধ্য দিয়ে যেতে হবে। না গেলে পরবর্তীতে যারাই ক্ষমতা আসুক না কেন তারা কিন্তু একটা কঠিন সময় পার করবে। আমার মনে হয় না কোনো দল ওই কঠিন সময়টা পার করতে চাবে, তার আগেই সবকিছু সেটেলমেন্ট করে পরবর্তীতে হয়তো ইলেকশনের দিকে যাবে, এটা জি, আমার বিশ্বাস। খুবই সন্দেহ জাগে যে আসলে এই পর্যায়ে পর্যন্ত যাবে কিনা, কিন্তু দেখা যাক, যদি আপনাদের বিশ্বাস যদি যায় তো ভালো। কিন্তু ধরেন সংবিধান জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। আম, সেই সংবিধানের বহু কিছু যত বিগত সরকারগুলো ছিল তারা লঙ্ঘন করেছে। তারা তাদের নিজেরা যেই প্রতিশ্রুতি দেয়, ইশতেহার ডকুমেন্টেড, সেটা তারা লঙ্ঘন করে। তারা নিজেরা মিলে যেই রূপরেখা তৈরি করে সেগুলো তারা লঙ্ঘন করে। এগুলো যে সব কিছু হবার পরে লঙ্ঘন করবে না, লঙ্ঘন করলে পরে চেক, মানে সেটার চেক দেওয়ার জায়গাটা কি থাকবে? না, এই কারণে কিন্তু আমরা আইনি ভিত্তির কথা বলছি। দেখেন আইন তো এটা তো সবই, সংবিধান কখনো ছিল সর্বোচ্চ একটা- আইন ছিল তো এতদিন। না না না, মানে আমি সেটার কথা বলছি না। ধরেন আহ জুলাই সনদ, হ্যাঁ জুলাই সনদ তো একটা ডকুমেন্ট, একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট হলো। আমরা সবাই সেখানে পার্টিসিপেট করলাম, আমরা একটা ডকুমেন্ট তৈরি করলাম, সেখানে সবাই সাইন করলাম একটা উৎসবের মধ্য দিয়ে, অনুষ্ঠানের মধ্য দিয়ে। কিন্তু সেটা যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, যেটা কিন্তু 3 জোটের রূপরেখায় হয়েছিল, সেটা কোনো আদতে লিখিত ওইভাবে ফরম্যাট ছিল না বা একটা আইনি ভিত্তি ছিল না, ওটা একসময় কিন্তু হারিয়ে গিয়েছে। আমরা সেটাকে হারিয়ে দিতে চাই না বলেই আমরা এটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এত জোর দিচ্ছি এবং এটার আইনি ভিত্তিটা দেওয়ার জন্য এত জোর দিচ্ছি। এখন সেটাই আপনার আমার প্রশ্ন প্রশ্ন, হচ্ছে জাভেদ রাসেল। এসে এসে কেউ যদি এটাকে লঙ্ঘন করে তখন কি হবে? তখন হচ্ছে আমাদের কিন্তু দুইটা পথ খোলা থাকবে। একটা হচ্ছে আইনি পথ খোলা থাকবে, যেহেতু এটা আইনি ভিত্তির মাধ্যমে হয়েছে আমাদের কিন্তু এটা কোর্টে যাওয়ার সুযোগ থাকবে। একই সাথে আমাদের কিন্তু রাজনৈতিক লড়াইটাও করার সুযোগ থাকবে যে না দেখো উনি এই বিষয় কিন্তু বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার করে এসেছে কিন্তু সে করেনি। তো এই কারণে এটা যদি আইনি ভিত্তি থাকে তাহলে এটা আমার থেকে এনফোর্স করা পসিবল, সম্ভব। যদি আইনি ভিত্তি না থাকে, যেমন আমি যদি বলি আপনাকে, ধরেন আহ আমাদের এখানে যে কোনো ধরনের জমির দলিল রেজিস্ট্রি করা কিন্তু সরকারিভাবে বাধ্যতামূলক। এখন আমি জমির দলিল, একজন কিনবে একজন বিক্রি করবে, যে টাকা পয়সার লেনদেন হলো সবকিছু হলো কিন্তু জমির রেজিস্ট্রিটা হলো না। এখন পরবর্তীতে একজন যদি অস্বীকার করে যে না আমি এই জমি বেচি বিক্রি করি নাই, তখন ওই লোকটা কোথায় যাবে? তো এই জমি রেজিস্ট্রির জায়গাটা আসছে কোথা থেকে? এটা আইনি ভিত্তি দেওয়ার জায়গা আসছে, কারণ পরবর্তীতে কেউ যদি অস্বীকার করতে না পারে বা অস্বীকার করলে এটা যাতে আইনি ভাবে এটার যাতে সমাধান করা যায় বা রেমেডি পাওয়া যায়। তো আমরা সেই জায়গাটাতেই বলছি যে না এটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট ঠিক আছে, কিন্তু আমরা এটা আইনি ভিত্তি চাই যাতে পরবর্তীতে খুবই ভালো কথা, কেউ যদি এটা খুবই ভালো কথা। আমরা কিন্তু ওই যাতে যে রেমেডি এটাই আমি পেতে পারি। বলছিলাম যে ধরুন সংবিধান বারবার লঙ্ঘন করা হয়েছে, যেই টেক্সট আছে সংবিধানের সেগুলো যাই থাকুক না কেন, কিন্তু সেটা লঙ্ঘন হয়েছে।
সরকার ইচ্ছামতো লঙ্ঘন করেছে, বিচার বিভাগ সেদিকে তার পক্ষে গেছে, ইচ্ছা হলে সেটি একটা রিড করে ঝুলিয়ে রাখা গেছে অনেক বিষয়বস্তু। তো এটিও যে ভবিষ্যতে হবে না সেটি কি হয়? আইনি পথ খোলা থাকলেই যে আইনি পথে সব কিছু হয় তা তো না, আমাদের অভিজ্ঞতা তো তা বলে না জাভেদ রাসিন। মানে তখন তাহলে তো এটার উপরে রাজপথ এত আছে। জোর দেওয়া কেন? না না, এটা এটা জোর দেওয়া তো অবশ্যই, ধরেন আইনি ভিত্তিটার উপরেই কিন্তু নির্ভর করে বাকি সবকিছু। আপনি খেয়াল করে দেখবেন, যখন বিগত আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীতে যখন আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, তখন কিন্তু সেই যে কোর্ট কিন্তু বলেছিল 2টি ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে পারে। সেই কোর্টের সেই কথাটাকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তী রাজপথে আন্দোলন এবং এই ফেসিবাদ বিরোধী যে দীর্ঘ লড়াই সেটা কিন্তু চলেছে। তো অবশ্যই আইনি ভিত্তির দরকার আছে। আইনি ভিত্তি না থাকলে আমার যে আর্গুমেন্টটা লিগাল বা ভ্যালিড, এটা জনগণ তো বুঝবে না। যখন আমি যেমন আইনি ধরুন এই ভাবে সরকারও যখন ক্ষমতায় আসে, মানে দায়িত্ব নেয়, সংবিধানে হাত রেখে সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব নিয়ে মানে ক্ষমতা নিয়েছে, দায়িত্ব নিয়েছে, তারা করে নাই। সংবিধানের বিষয় আপনারা সংবিধান মানছেন না, বা এই সংবিধানই আউটস্টেট করে দেওয়ার কথা বলা হচ্ছে, আর সরকার সংবিধান মানছেও না বিভিন্ন জায়গায়। কোথাও কিছু তো হচ্ছে না, আইনি আইনি জায়গায় তো চ্যালেঞ্জ করাই যায়, তাই না? কিছু তো হচ্ছে না। চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করার জায়গা তো বন্ধ নাই। কিন্তু চ্যালেঞ্জ করে এখন তো কোনো লাভ নাই, কারণ যে ক্ষমতাসীনদের বিরুদ্ধে খুব লাভের কিছু হয় না। কিন্তু চ্যালেঞ্জ করার জায়গা তো রয়েই যাচ্ছে, তাই না? মানে এরকম চ্যালেঞ্জ করে কি হয়? চ্যালেঞ্জ কি করার হয়? জায়গা থাকবে, শোনেন শোনেন, চ্যালেঞ্জ করার জায়গা থাকবে, কিন্তু আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, যদি আইনি ভিত্তি থাকে তাহলে এটার বৈধতা বলেন বা এটার পক্ষে লড়াই করার জায়গাটা বলেন, সেখানে একটা বৈধতা থাকে বা এটার একটা মানে ভ্যালিড শক্তি থাকে। হ্যাঁ, আহ, তো সেই জায়গাটা থেকে আমরা আইনি ভিত্তির কথা বলছি। এটা যে একটু লঙ্ঘন করতেই পারে, লঙ্ঘন করলে সেটার ফয়সালা করার জন্য কোর্ট যেমন থাকবে, একই সাথে রাজপথও থাকবে। এবং জনগণ যখন দেখবে যে না, এটা আসলে বৈধভাবেই সে এটা লঙ্ঘন করেছে, হ্যাঁ, মানে অবৈধভাবে সেটা লঙ্ঘন করেছে, তখন জনগণ এই জিনিসটার বিরুদ্ধে কিন্তু রাজপথে নামবে। কিন্তু যদি এটার কোনো আপনার লিগাল ব্যাকগ্রাউন্ড না থাকে, তখন জনগণ এটাকে ওইভাবে ভ্যালিডিটি দেয় না। সেই জায়গাটা থেকে আমরা বলছি এটা আইনি ভিত্তি থাকা খুবই জরুরি। জি, এটা আপনারা মনে করছেন। আর কেউ খুব যে শক্তভাবে মনে করে এটার পিছনে মানে পড়ে আছে বা লেগে আছে বিষয়টা নিয়ে, সেরকমটা দেখা সবাই যাচ্ছে। মনে যাই হোক, করছে দেখা যাক। স্বাক্ষর করেছে, যদিও এখনো অনেকেই বলছে আমরা দরকার হলে স্বাক্ষর প্রত্যাহার করবো, এই ধরনের কথা কিন্তু এসেছে। তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চিরেই আপনি দেখবেন যে সবাই আমাদের সুরে কথা বলবে। দেখা যাক কি হয় আসলে, নাকি জুলাই জুলাই সনদ সেই জাদুঘরের উঠিয়ে রাখা হবে, জাদুঘরেই থেকে যাবে, সেটি প্রশ্নটিও এখন আসলে উঠছে, রয়েই যাচ্ছে। আপনারা মানে সবাই একটা কমন প্রশ্ন প্রধান উপদেষ্টার কাছে গিয়ে মানে একটা বিষয় উত্থাপন করেছেন উপদেষ্টাদের বিরুদ্ধে। আপনারাও বলেছেন, ওই যেটি নিয়ে কথা হচ্ছিল যে উপদেষ্টারা আখের গোছাচ্ছেন, সেফ এক্সিট খুঁজছেন, নাহিদ ইসলামের সেই বক্তব্য, আম, বা জামাতের নায়েবে আমির তিনিও বলছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে, সময় মতো এগুলো ফাঁস করা হবে। তিনিও একরকম হুঁশিয়ারি দিচ্ছেন। প্রধান উপদেষ্টার কাছে গিয়েও বলে আসলেন যে এখন দৃষ্টি আকর্ষণ করলাম, ব্যবস্থা না নিলে যা করার সেটি তারা করবেন। আবার বিএনপিও বলছেন দলীয় উপদেষ্টাদের সরিয়ে দিতে। আপনারা নাম কেন প্রকাশ করছেন না কেউ? মানে প্রধান উপদেষ্টা কি করবেন? কাকে সরাবেন, কাকে রাখবেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিভাবে বুঝবেন তিনি? না না, সেটা আসলে অন্য রাজনৈতিক দলের কথা তো আমি বলতে আপনাদেরটাই পারবো না। বলুন। হ্যাঁ। হ্যাঁ, আমাদের কথাই বলছি যে আমাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেটার অবশ্যই সুস্পষ্ট কারণ আছে বা সুস্পষ্ট সেটার পেছনে ব্যাখ্যা আছে। আমাদের আহ্বায়ক যে বক্তব্য রেখেছিলেন উপদেষ্টাদের বিরুদ্ধে, এখানে একটি বিষয় কিন্তু আজকে তিনি স্পষ্ট করেছেন যে শুধুমাত্র ছাত্র উপদেষ্টা যে দুজন এখন আছেন, তারা কিন্তু গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু তারা সেই সরকারের পার্ট হয়েছেন। কিন্তু এর বাইরে যারাই উপদেষ্টা হয়েছেন তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের আহ পক্ষ থেকে মতামত অনুসারেই, রেফারেন্স থেকেই তারা উপদেষ্টা হয়েছেন। এখন উপদেষ্টা হওয়ার পর তাদের কি কাজ, ভূমিকা, সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে। এটা যে অন্তর্বর্তী সরকার বলে, সেটা জনগণের সরকার বলে যে আমি প্রশ্ন করতে পারবো না, সেটাও তো না। প্রশ্ন করার জায়গাটা আছে। সেই প্রশ্ন করার জায়গাটা থেকে আমি যদি আপনাকে পয়েন্ট ধরে বলি, ধরেন স্বাস্থ্য উপদেষ্টার কথা বা ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার কথা, আমাদের এখানে যে ক্রাইসিস মোমেন্ট গুলো এসেছে তখন তাদের ভূমিকা আসলে কি ছিল, এটা তো প্রশ্ন করার অবশ্যই অধিকার আমার আছে। সেই জায়গা থেকেই আমরা সেই প্রশ্নগুলো রেখেছি যে এই উপদেষ্টাগুলো আসলে যারা বিভিন্ন মানে কাজের ক্ষেত্রে তাদের দক্ষতা বা কাজ দেখাতে পারছেন না, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হবে কিনা বা তাদের জন্য তাদের বিরুদ্ধে আসলে কি নেওয়া হবে, কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটাই আমরা জানতে চেয়েছি। আপনাদেরকে এই দুজন উপদেষ্টার বিরুদ্ধেই আপত্তি, নাকি আরো আছে? না না, দুজন উপদেষ্টা, আমি তো আপনাকে একটা উদাহরণ হিসেবে বললাম যে তাদের তো কাজের প্রশ্ন করার অধিকার আমার আছে। যখনই কোনো উপদেষ্টা কোনো কাজ করবেন যেটা জনগণের বিরুদ্ধে যায়, কিংবা তিনি কোনো ভুল করবেন, সেটার বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে। আমি জি, একটা উদাহরণ নিশ্চয়ই। দিচ্ছি। মানে আপনি যাদের কথা বলছেন তারা আসলে কাজে কি করছেন সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আখের গোছাচ্ছেন, ফাঁস করে দেওয়ার মতো ঘটনা আছে আপনাদের কাছে, সেটা সেগুলো আমরা করি আসলে না। কি?
সেটা তো আমরা বলিনি, ফাঁস করে দেওয়ার কথা আমরা না বলি। আছে তো, আপনারা সময় মতো প্রকাশ করবেন বলছেন না, নাহিদ ইসলামই তো বলছেন সময় মতো প্রকাশ করা হবে। এটা যারা করেছেন সেটার কাজের ফিরিস্তি তিনি প্রকাশ করবেন, ওই কণ্ঠ রেকর্ড বা সেটা ফাঁস করার কথা তো আমরা বলিনি। আচ্ছা, কাজের ফিরিস্তি প্রকাশ করবেন, তো সেটি কাজের এখনই ফিরিস্তি কেন আমি আপনাকে করছেন না, বলি, কেন আরেকটু নাম ক্লিয়ার প্রকাশ করি, করছেন না? সেটি হচ্ছে লন্ডন বৈঠকের পর আমরা যদি বলি আরো ভালোভাবে স্পষ্ট করে, যে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টার আমাদের কিন্তু এই মানে প্রশাসন একদম স্থবির হয়ে পড়েছিল। আমাদের প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয়গুলো কোনো কাজে হচ্ছিল না, মন্ত্রণালয়গুলো এক প্রকার স্থবির হয়ে পড়েছিল এবং এক ধরনের তাড়াহুড়া তড়িঘড়ি কোনোভাবে ইলেকশনটা পার করতে পারলেই তারা এখান থেকে চলে যেতে পারলে বাঁচেন, এরকম একটা অবস্থা কিন্তু ক্রিয়েট হয়েছিল। সেই জায়গায় জনগণ কিন্তু তার সুফল পাচ্ছিল না, নাগরিক সেবা পাচ্ছিল না, অনেক জায়গায় অনেক ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল, রাজপথে আন্দোলন, মানে এই যে জনগণের যে ভোগান্তি সবকিছু মিলিয়েই আসলে ওই জায়গাটাকেই হাইলাইট করার জন্যই আমাদের যিনি আহ্বায়ক তিনি কিন্তু বলেছেন যে এই যে জনগণের জন্য আসলেও তারা যে জনগণের জন্য কাজ করছে না, এই ব্যাপারটা তার কাছে আছে, হয়তো কোনো প্রমাণ তার কাছে থাকতে পারে, তিনি সেটা সময় হলে প্রকাশ করবেন। সময়টা কখন হবে? এখন প্রকাশ করলে, মানে এখন প্রকাশ করলে আগে আগে ব্যবস্থা নেওয়া যাবে। ব্যবস্থা তাহলে কার বিরুদ্ধে নেবেন ডক্টর ইউনূস? সেটা যখন সময় হবে তখন তিনি ইয়া করবেন। তাহলে আজকে আপনারা তো প্রধান এখনই ব্যবস্থা উপদেষ্টা, চাচ্ছেন না, সময় হলে ব্যবস্থা হবে। না আমরা কিন্তু প্রধান উপদেষ্টাকে তো আজকে জানিয়েছি, আমরা সেই নাম ব্যাপারে দিয়েছেন জানিয়েছি। কার কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? না, আমরা নাম দেইনি, আমরা বলেছি, আমরা পুরো সার্বিক অবস্থার কথা বলেছি। আর দেখুন, নাহিদ ইসলাম কিন্তু এই সরকারের একটা পার্ট ছিলেন, হুম। যারা এখন উপদেষ্টা আছেন তারা তার কলিগ ছিলেন। উনি ওই সময় অনেক তথ্য উপাত্ত তার কাছে আছে, অনেক নলেজ, অনেক ইনফরমেশন কিন্তু সরকারের তার কাছে আছে। সেই জায়গা থেকে উনি হয়তো তার কাছে এমন কোনো তথ্য হয়তো আছে যেটা এই ওনার যে যুক্তি, ওনার যে কথা, সেটাকে অবশ্যই সাপোর্ট করে। জি, কিন্তু সেই তথ্য তার কাছে থাকলে তিনি যদি প্রধান উপদেষ্টাকে না বলেন যে কারা বা কি তথ্য, তিনি আসলে কিসের ভিত্তিতে ব্যবস্থা নেবেন? বাতাসের উপর ভেসে তো আর প্রধান উপদেষ্টা ব্যবস্থা নিতে পারেন না। আর এরকম বাতাসের উপর ভাষা কথা তো অঙ্কশাস্ত্রের সূত্র অনুযায়ী এত চমৎকারভাবে যেভাবে বৃক্ষরোপণ করে প্ল্যান্টেশন, ঠিক সেইভাবে আওয়ামী লীগের কলিজার মধ্যে সেই তাদের এজেন্ট তারা ঢুকিয়ে দিতে পেরেছে এবং সেটা এখনো অব্যাহত আছে। আওয়ামী লীগের লন্ডনের কমিটিতে, আওয়ামী লীগের নিউ ইয়র্কের কমিটিতে, এমনকি শেখ হাসিনার দিল্লিতে যে তার সঙ্গে যারা খুব নিয়মিত দেখাশোনা করেন, তার রিপ্রেজেন্টেশন করেন এবং তার পক্ষে কথাবার্তা বলেন, এবং প্রতি মুহূর্তে এই মুহূর্তে শেখ হাসিনা যাদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলেন এবং তাদের বুদ্ধি পরামর্শ অনুযায়ী অনেক কিছু করেন, তারা যে কেউ কেউ জামাতের নন এটা বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না। আমার ক্ষুদ্র সেন্স বলে, বা আমি যেটা বুঝতে পারি, চেহারা দেখলে আমি বুঝতে পারবো যে এই লোকগুলো আসলে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তারা আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য যে কাজগুলো করছে, তারা মূলত জামাতের এজেন্ট মানে এজেন্ডা বাস্তবায়ন করছেন জামাতের এজেন্ট হিসেবে। এই গেল একটা অবস্থা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বর হলো যে আওয়ামী লীগও কিন্তু বসে নেই, আওয়ামী লীগও বসে নেই। তারাও রয়ের মাধ্যমে ঠিক জামাতের কর্মকাণ্ড, বিএনপির কর্মকাণ্ড, এটা অত্যন্ত চমৎকারভাবে তারা করে যাচ্ছে। অনেক লোক দেশের ভিতরে এবং দেশের বাইরে, এমনকি অনেক যাকে বলা হয় পথবধূ, পতিতা, অনেক সোসাইটি গার্ল, মেয়ে, অনেক রাজনৈতিক কর্মী, পুরুষ এবং নারী, যাদেরকে জামাত এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে র। এরা ছলে বলে কৌশলে এদেরকে দিয়ে অনৈতিক কাজ করায়, ভিডিও ধারণ করে, অডিও ধারণ করে, টাকা পয়সার লেনদেন করে এবং জায়গা মতো দিল্লিতে এই জিনিসগুলো পৌঁছায় দেয়। এটা গেল একটা, যেটাকে স্যাবোটাজ বলা হয়। এই কাজগুলো দিদা আসছে, এটা কিন্তু সেই 2012 সন থেকে, অর্থাৎ জামাত যে সময় শুরু করেছে, আওয়ামী লীগও ঠিক এই সেম কাজটি শুরু করেছে। ফলে এখন অনেক লোকের অনেক কীর্তি কাহিনী, যেটা 2012 সন থেকে আওয়ামী লীগ, সেটা তাদের ডিজিএফআই বলেন, তাদের সেই এমটিসি কি যেন একটা আছে, এনটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন, যেটা এনটিসিএম মনিটরিং সেল যেটা আছে, এটার মাধ্যমে তারা করেছে। তাদের
প্রাইভেট গোয়েন্দা তারা নিয়োগ করেছিল বেশ কয়েকবার, দেশি বিদেশি গোয়েন্দা, বড় বড় বিএনপি নেতাদেরকে, জামাত নেতাদেরকে ফাঁদে ফেলার জন্য। এবং এর পেছনে তারা অনেক টাকা পয়সা খরচ করেছে এবং সেই তথ্যগুলো তারা সংরক্ষণ করেছে দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গাতে। সেই ভিডিও ফুটেজ, সেই অডিও ফুটেজ সব কিছু তাদের আছে এবং এটা জামাতি নেতা জনাব আজমি হয়তো জানতে পারবেন। একটু চেষ্টা করলে তিনি এই কাজগুলো, যে সকল সিক্রেট সার্ভিস করেছে বা যারা মনিটরিং করেছে তারা অনেকেই এখন আছে এবং অনেকেই এ সকল পিঠ বাঁচানোর জন্য তথ্য জামাতের কাছে সরবরাহ করছে। সবচেয়ে আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগ যে কাজটি খুব কৌশলে করছে, যেটা অনেকে বুঝতে পারছে, বিএনপির কিছু অ্যাক্টিভিস্ট তারা বুঝতে পারছে, যেমন শাহেদ আলম, অন্যান্য যারা আছেন দেশের বাইরে সাংবাদিক, তারা বুঝতে পারছেন এখানে সুনির্দিষ্টভাবে যাদেরকে জামাতের লোক মনে করা হচ্ছে, সুনির্দিষ্টভাবে যাদেরকে বিএনপির লোক মনে করা হচ্ছে, এবং তারা মানে 100টা যদি কথা বলেন, 100টা কথার মধ্যে 99টি কথা হলো দিল্লির বিরুদ্ধে, 99টি কথা শেখ হাসিনার বিরুদ্ধে, এবং শেখ হাসিনাকে গালাগাল করে এই 80 বছর বয়স্ক একজন মহিলাকে রীতিমতো, মানে এর চাইতে অশ্লীল, অশ্রাব্য কোনো ভাষা হতে পারে না। এ সকল গালাগালি এবং আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি, অনিয়ম ইত্যাদি যেভাবে তারা বলছে, আপনার কাছে মনে হবে যে এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলের এরকম কট্টর শত্রু কেউ ছিল না। আওয়ামী লীগের যে যদি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম কট্টর শত্রু থাকে, তাহলে এই কয়জন লোক কট্টর শত্রু। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই লোকগুলো মূলত রয়ের পেইড এজেন্ট। আজকে থেকে নয়, আজকে থেকে নয়, সেটা আপনি ধরুন 2017-18 সন থেকে রয়ের পেইড এজেন্ট। তারা শেখ হাসিনাকে গালাগালি করবে এবং শেখ হাসিনাকে গালাগালি করে তারা একটা অডিয়েন্স তৈরি করবে। সেই অডিয়েন্স আলটিমেটলি বিএনপি, জামাতের মতো বড় বড় নেতাদের সঙ্গে তাদের একটা কানেকশন তৈরি করে দেবে। বিএনপি নেতারা, আওয়ামী লীগ নেতারা, জামাতের নেতারা সবাই তাদের সঙ্গে খোলামেলা কথা বলবে। আওয়ামী লীগের লোকের তারা বলবে, ভাই আমাদেরকে গালাগালি করো না, তোমাকে আমি এত টাকা দেব। জামাতের লোকগুলো বলবে, আপনি যে কাজগুলো করছেন আরও সুন্দরভাবে করেন। বিএনপির লোকেরা একই কথা বলবে। আর সেই সকল অডিও টেপ, ভিডিও টেপ হুবহু দেখা গেল যে দিল্লিতে সংরক্ষণ করা হচ্ছে। আর হঠাৎ করে একদিন দেখবেন যে সকালবেলা এই পুরো টিমগুলো তারা শেখ হাসিনার সঙ্গে বসে চা কফি খাচ্ছে এবং হাসাহাসি করছে। ঠিক এইভাবেই কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেমটা সাজানো হয়। আপনারা যারা মাসুদ রানা পড়েছেন তারা এই ধরনের ঘটনা অহরহ জানেন, এভাবেই ঘটে থাকে। আপনারা যারা জেমস বন্ড দেখেন কিংবা অন্যান্য যে সকল যাকে বলা হয় এরকম গোয়েন্দা সিরিজগুলো রয়েছে, এমনকি আপনি কিরিটি রায়, ফেলুদা, সব জায়গাতে এরকম কাউন্টার ইন্টেলিজেন্স দেখবেন, যে কাউন্টার ইন্টেলিজেন্সের মাধ্যমে 2012 সন থেকেই প্রবল আওয়ামী বিরোধী কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু বুদ্ধিজীবী, কিছু লেখক এবং আমাদের সমাজে ঘুরে বেড়ায় কিছু মানুষ তৈরি করা হয়েছে যারা মূলত রয়ের এজেন্ট। এই কাজগুলো করা হচ্ছে। তারপর যেই জিনিসগুলো হচ্ছে সেটি হলো জামাতের যে লোকগুলো, জামাতের যে সমস্ত লোকজন যারা আওয়ামী লীগের মধ্যে ছিল জামাতের এজেন্ট হয়ে তাদের মধ্যে কিছু কিছু মানে লোভী যারা লোকজন রয়েছে, জামাতের তো সব লোক ফেরেশতা না, তাদের মধ্যে কিছু কিছু লোক আছে। আপনি চিন্তা করেন, যেখানে হামাসের মধ্যে বেঈমান তৈরি করা গেছে এবং সেই হামাস যোদ্ধাদের সেই বেঈমান গ্রুপটির কারণে হামাসের ইসমাইল হানিয়ার মতো লোকজন মারা গেছেন ইসরায়েলের হাতে। ইরানের মধ্যে কাউন্টার ইন্টেলিজেন্সের বেঈমান তৈরি করা হয়েছে এই এত বড় একটা যুদ্ধের মধ্যে। সেই তারা ইসরায়েলের সাথে যোগাযোগ রক্ষা করেছে এবং ইরানের প্রেসিডেন্টের মতো তাদের সেই যাকে বলা হয় সামরিক বাহিনীর সবচেয়ে ইফেক্টিভ যে কর্তাগুলো আছে, তাদেরকে টু দি পয়েন্ট হত্যা করার জন্য যত তথ্যপাত্র এই ইরানের সেনাবাহিনীর কর্মকর্তা, বুদ্ধিজীবী, সাংবাদিক
লেখক, নারী কর্মী, মানে নারী অধিকার কর্মী, মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, তারা এই কাজগুলো করেছে। তো যেখানে সৌদি আরবের মতো জায়গাতে, ইরানের মতো জায়গাতে, যেখানে কথার 19-20 হলে কল্লা কেটে ফেলা হয়, সেখানে যদি এই ধরনের কাউন্টার ইন্টেলিজেন্স থাকতে পারে, তাহলে জামাতের যেই লোকগুলো আওয়ামী লীগের সঙ্গে মিশেছিল, ধরুন 5,000 লোক, তার মধ্যে 50 জন লোক যে জামাতের সাথে বেইমানি করেনি এবং জামাতের গুপ্ত খবরাখবর আওয়ামী লীগকে জানায়নি, এটা বিশ্বাস করার মতো নির্বুদ্ধিতা আর নেই। তার ফলে কি হলো, অনেক জায়গায় দেখবেন জামাত একটা গোপন বৈঠক করছে, কিংবা অনেক জায়গাতে জামাতের মহিলা কর্মীরা গোপন বৈঠক করে, যেটা কেউ জানার কথা না। কিন্তু সেই 2014 থেকে একেবারে 25 পর্যন্ত, 10 বছরে ডিবি মনির, ডিবি হারুন সেখানে গিয়ে উপস্থিত, এবং তাদেরকে সদল বলে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, একদম নিখুঁতভাবে গ্রেপ্তার করা হয়েছে। এটা কোনো অবস্থাতেই কাউন্টার ইন্টেলিজেন্স ছাড়া সম্ভব নয়। এমনকি বিএনপির যে গোপন কথাগুলো, সেটাও আওয়ামী লীগ জেনে গিয়েছে। ফলে কি হলো, আমাদের রাজনীতির যে সহজ সরল পথগুলো রয়েছে, রাজপথের আন্দোলন, ভোটারদের মনোরঞ্জন, ব্যালট বাক্স পূর্ণ করা দলীয় সমর্থক দ্বারা, এগুলো তিরোহিত হয়ে গেছে। এখন কে কত এজেন্ট নিয়োগ করতে পারে, কে কত চক্রান্ত করতে পারে, এবং কে কত 2 নম্বরই করে সফলতা অর্জন করে ক্ষমতা আসতে পারে, এই প্রতিযোগিতা রাজনীতির যে চিরাচরিত যে ফরমেশন বা চিরাচরিত যে গঠনতন্ত্র, তার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। ফলে পুরো জনপদ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, মানুষের বীরত্ব উধাও হয়ে গেছে, পরিশ্রম করার স্পৃহা চলে গেছে। সেখানে পরিশ্রম করার পরিবর্তে চুরি করা, কাজ করার পরিবর্তে ঘুষ খাওয়া, তারপর গবেষণা করার, মানে প্র্যাকটিক্যালি গবেষণা করবে, চিন্তা করবে, ভাবনা করবে, এগুলোর পরিবর্তে অধিক কল্পনা করা, তারপরে যাকে বলা হয় খিস্তি খাওয়ার করা, অভিশাপ দেওয়া, এগুলো কিন্তু আইএমএ জাহিলিয়াতের যে লক্ষণ, মূর্খদের লক্ষণ, অজ্ঞদের একটা লক্ষণ। যখন আপনি এই কাজগুলো করতে থাকবেন, আমাদের এই সমাজে মানুষ সারাদিন পরিশ্রম না করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করবে, এই লোকটা এত সুন্দর গাড়ি কিনলো কী করে, এই লোকটা এত সুন্দর কথা বলে কী করে, এই লোকটা এইভাবে সুন্দর লিখে কী করে, এই লোকটার এত সুন্দর একটা বাড়ি হলো কী করে। তো এই জিনিসগুলো সে চিন্তা করে এখন তারপর সে দ্বিতীয় ধাপে চিন্তা করে এগুলো পাওয়া যায় কী করে, তাহলে তার মেয়েটাকে কি ভাগিয়ে নেওয়া যায়, তার স্ত্রীকে কি বিপদগামী করা যায়, তার সন্তানটিকে কোনো মতে বিপদগামী করে, মাদক আসক্ত করে, তার মাধ্যমে কি এই যে বিশাল সহায় সম্পত্তি এগুলো হস্তগত করা যায়। এই যে চিন্তাগুলো আমাদের সমাজে একেবারে ভাইরাসের মতো বেড়ে যাচ্ছে, যা কিনা প্রথমে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র এবং রাজনীতি, সবগুলোকে রীতিমতো যাকে বলা হয় একেবারে ক্যান্সারের মতো, ভাইরাসের মতো আক্রান্ত করে ফেলেছে। আর সেই দিক থেকে সব রাজনৈতিক দলগুলোই অনেকটা যুদ্ধের ময়দানে যাওয়া হয়, প্রতিপক্ষের খবরাখবর নেওয়ার জন্য তারা গুপ্তচর নিয়োগ করে এবং গুপ্তচরের পিছনে অনেক টাকা খরচ করে। এখন কেবল সরকারি গুপ্তচর নয়, প্রত্যেকটা বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তারা সবাই গুপ্তচর নিয়োগ করেছে। যার যত টাকা, যার যত ক্ষমতা, সে তত বেশি গুপ্তচর নিয়োগ করেছে। এবং একজন মানে গুপ্তচর যে ক্ষেত্রে অনেক সময় ডবল স্ট্যান্ডার্ড হিসেবে বা ডবল এজেন্ট হিসেবে কাজ করছে। জামাতের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির এজেন্ট হয়তো জামাতের হয়ে কাজ করছে, আওয়ামী লীগের এজেন্ট হয়তো বিএনপির হয়ে কাজ করছে। আর এতে করে দলের মধ্যে বা দলগুলোর মধ্যে পারস্পরিক মারামারি, হানাহানি গত 14 মাসে যে পরিমাণ বেড়েছে, এটা গত 50 বছরও হয়নি। এগুলোই কাউন্টার ইন্টেলিজেন্সের কানাকানি কথার কারণে, কুটনামির কারণে। আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগের মধ্যে জামাতের এজেন্ট গিজগিজ করছে। আপনি দেখবেন যে দেশের বাইরে বসে বা ইভেন বাংলাদেশে বসে কিছু মানুষ কার্যত কৌশলে আওয়ামী লীগের পক্ষে বলছে, কিন্তু আওয়ামী লীগের পক্ষে বলতে গিয়ে সে এমনভাবে মানে আচরণ করছে, এমন উগ্রতা দেখাচ্ছে, এমনভাবে অঙ্গভঙ্গি করছে, সঙ্গত কারণেই লোকজন মানে আওয়ামী লীগের পক্ষে চিন্তা করার পরিবর্তে এই লোক আওয়ামী লীগ করে কি করে,
এই কথা চিন্তা করে তারপরে তারা উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। দেশের বাইরে কয়েকজন অনেক আগের থেকে, বিশেষ করে লন্ডনে, আমেরিকাতে, যারা আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলেন এবং অনেক আওয়ামী লীগের কমিটিতে আছেন এবং তারা দৃশ্যত মনে হবে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য তারা শহীদ হতে রাজি বা ইচ্ছুক। তাদের সাথে সাহসী মানুষ আওয়ামী লীগে নেই, এমনকি শেখ হাসিনার চাইতেও তারা বেশি আওয়ামী লীগ করেন। এরকম কয়েকজন আমি স্পষ্টভাবে জানি যে এরা সেই 2010-11 সন থেকেই শিবিরের এজেন্ট রূপে সেই আওয়ামী লীগের ভিতরে ঢুকেছে, আর এখন পরিপূর্ণভাবে মহীরূপে বট বৃক্ষে পরিণত হয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, উগ্রতা এবং অশ্লীল শব্দ। একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগের লোকজন এমনি যাই হোক না কেন মেজাজ গরম, কিন্তু ওইভাবে কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির লোকজন গালাগালি করতে পারে না। যাদের মুখের ভাষা খারাপ, কথায় কথায় উগ্রতা দেখাচ্ছে, গালাগালি করছে, চোখ দুটো গোল গোল করে ফেলছে, ধরে নেবেন যে এদের রক্তের মধ্যে রাজাকার আলবদরের বীজ আছে এবং এরা বংশ পরম্পরায় রাজাকারী নীতি, আলবদরি নীতি আর শামসের যে নীতি, এই নীতিমালা দ্বারা বেড়ে উঠেছে। ফলে সে সকল লোক মসজিদের ইমাম হোক, সে সকল লোক মন্দিরের পূজারী হোক, আলটিমেটলি এরা সেই রাজাকারের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তারা বজায় রাখে। আওয়ামী লীগের যদি আইডেল ধরেন, সেই আওয়ামী লীগের আইডেলকে তাজউদ্দিন সাহেব, বঙ্গবন্ধু, সৈয়দ আশরাফ, ইভেন ওবায়দুল কাদের সাহেব। তা আওয়ামী লীগের এরকম শীর্ষ পর্যায়ের 100 জন নেতাকে, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমর, সুরঞ্জিত সেনগুপ্ত, একজনের মুখে জীবনে একটা বাজে শব্দ শুনেছেন? বাজে কথা? আপনারা আওয়ামী লীগ সম্পর্কে বদনাম করেন। সিমিলারলি আপনি যদি বিএনপিতে যান, সেখানে এরকম অনেক ভদ্রলোক পাবেন, কিন্তু এই যে আমাদের সমাজে এখন যে অশ্লীল অশ্রাব্য গালাগালি কারা করছে, অনলাইনে করছে, বাইরে করছে, আর মুনাফিকি কারা করছে, এটা বলার দরকার নাই। তো কাজেই বিএনপি হোক, আওয়ামী লীগ হোক কিংবা জামাত হোক, এই নাম ধরে যারাই গালাগালি করছে, প্রতিপক্ষকে খিস্তি খাওয়ার করছে, আপনি ধরে নেবেন এদের সকলের মূল এক। এরা শুধুমাত্র সময়ের প্রয়োজনে কেউ ডবল স্ট্যান্ডার্ড, কেউ ডবল এজেন্ট, কেউ কাউন্টার ইন্টেলিজেন্স এর যে পদ্ধতি, সে অনুযায়ী তারা দেশ, জাতি এবং রাজনীতির সর্বনাশ করছে। বিএনপি এবং আওয়ামী লীগের মতো যারা রাজনৈতিক দল, এই সোজা একটা জিনিস, মানে আমরা লতে একটা বিষয় পড়েছি, বাই বর্ন ক্রিমিনাল, মানে জন্মগতভাবে কিছু লোক অপরাধী হিসেবে জন্ম নেয়। 2 নম্বর হলো যে মানুষের অঙ্গভঙ্গির মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে, মানুষের ভাষার মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে, তার ইচ্ছা শক্তি ফুটে ওঠে, এমনকি হাতের লেখার মধ্যে তার অপরাধ প্রবণতা ফুটে ওঠে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের লোকজন যারা জামাতের বট বাহিনীর ভাষায় গালাগাল করছে, প্রতিপক্ষকে রাগারাগি করছে, আপনি নিশ্চিত ধরে নেন যে ওটা রাজাকারের রক্ত, ওটা আওয়ামী লীগের রক্ত নয়। বিএনপির মধ্যে যে লোকটি ওইরকমভাবে গালাগাল করছে, প্রতিপক্ষকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে, বট বাহিনীর মতো গালাগাল করছে, জামাতি বট বাহিনীর মতো গালাগালি করছে, আপনি ধরে নেন দুনিয়া উল্টে গেল, সে যদি তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু হন, বেগম জিয়ার আত্মীয় হন, ডাজ নট ম্যাটার, ওটা জামাতের প্রোডাক্ট, ওটা রাজাকার আলবদরের প্রোডাক্ট। এই জিনিসগুলো যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন। আবার জামাতের যারা লোকজন, তাদের মধ্যে আওয়ামী লীগের লোকজন কিভাবে ঢুকে আছে, এটাও জামাতের লোকজন বুঝতে পারবেন। আওয়ামী লীগের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্য যদি তাদের মধ্যে দেখেন, বুঝতে পারবেন যে এটা রয়ের এজেন্ট এবং এটা আওয়ামী লীগের এজেন্ট। তো এই যে সেটা কি, সেটা হলো কোনটা রয়ের এজেন্ট। আমি জামাতকেও বলে দিই, এর কারণ হলো বিএনপিকে বলছি, আওয়ামী লীগকে বলছি, জামাতে বলবো যে আমাদের ব্যাপারে বলেন না কেন। জামাতের যে লোকগুলো যারা বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে ঢুকে আছে, তারা হোমোজেনিয়াস, মানে সব সময়ই তারা গালাগালি করে।
খিস্তি খাওয়াল করে, চোখ মুখ ভেংসি দিয়ে, মানে সবসময় 24 আওয়ার্স, এবং তাদের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো ভালো কিছু তাদের মধ্যে নেই। এটা হলো রাজাকারী, আলবদরি আর শামসির স্বাভাবিক বৈশিষ্ট্য। আর রয়ের এজেন্ট হিসেবে যারা জামাতের মধ্যে আছে, জামাতের পক্ষে বলার চেষ্টা করছে, তারা আরো বাকিরাও বলছে, তাহলে তিনি কি করবেন? তিনি সময় হলে অবশ্যই প্রধান উপদেষ্টাকে জানাবেন। তার মানে এখনো সময় হয় নাই ব্যবস্থা নেওয়ার, মানে এখনো যেভাবে আছে সেভাবেই থাকবে, সেটাই আপনারা চান? যেভাবে আছে সেভাবে থাকবে না, এখন জিনিসটাকে যাতে আরো ইমপ্রুভ হয়, যারা এই ধরনের কাজ করেছে তারা যাতে এই ধরনের কাজ না করে বা আরো ভালোভাবে যেন মন্ত্রণালয়গুলো চালায়, বা সামনে নির্বাচন করার জন্য মাঠ প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, বা সর্বস্তরে তারা যাতে ভালো মতন ভাবে এই একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে পারেন, সেটার জন্যই হয়তো চাপ প্রয়োগ করার জন্য এই জি, ধরনের কথা কথাটা একরকম নীতি বাক্যের মতো শোনাচ্ছে, মানে সুনির্দিষ্ট দায়িত্বশীল ভাবে যেভাবে কাজ করার কথা, যেটা করলে আসলে কাজ হবে, সেরকম কিছু তো আসলে মনে হচ্ছে না। যে সবাই ভালো করে কাজ করুন আপনারা, এরকম একটা কথা মনে হচ্ছে, মানে মোটা দাগে কথা, খুব সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া, এরকম তো কিছু হচ্ছে কি? হচ্ছে না তো? না না, এখানে দেখেন কথাটা কি আসছে, কথাটা তো আমাদের আহ্বায়ক যিনি বলেছেন তিনি কিন্তু সেফ এক্সিটের কথা বলেছেন। দেখেন তার কণ্ঠ রেকর্ড আছে, না কোন উপদেষ্টাকে আমরা অন্য রাজনৈতিক দলের মতন কোনো অভিযোগ দেয়নি। আমাদের মোট কথাটাই ছিল সেফ এক্সিটের বিষয়। সেফ এক্সিট মানে কি, আমি কোন রকম একটা ইলেকশন দিয়ে আমি এখান থেকে আমার মতন চলে যাব, এই তো বিষয়টা। তো আমি আমার মতন চলে যাব, তার মানে কি আমার কোনো না কোনো দলের সাথে কোন ধরনের সেটেলমেন্ট হয়ে থাকতে পারে, এবং আমি তো সেটা স্পষ্ট করেই আপনাকে বললাম। সেটা প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠকের পরেই সেটা হয়েছে। এখানে তো প্রধান উপদেষ্টাও তো বৈঠকে উপস্থিত ছিলেন। তো আমরা সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে যাতে সামনের নির্বাচনটা সুষ্ঠু হয়, অবাধ হয়, এখানে যাতে কোনো একটা দলের সাথে কোনো একটা সেটেলমেন্ট করে শুধুমাত্র একটা একপাক্ষিক নির্বাচন না হয়, এটার জন্যই প্রেশার ক্রিয়েট করার জন্যই আমাদের এই কথাটি বলেছেন। জি, অনেকেই বলছেন যে আপনারা এরকম বেগ রাখছেন কারণ পরবর্তীতে যেন বলতে পারেন আমরা আগেই বলেছিলাম যে উপদেষ্টাদের মধ্যে গরমিল আছে, কাজ করছেন না, নিরপেক্ষ না, এরকম একটা জায়গা রাখার জন্য আপনারা এখন থেকে বলছেন। যদি সুনির্দিষ্ট থাকতো তাহলে আপনারা দলগুলো, আপনারা বা অন্য দলগুলো, তারা সুনির্দিষ্টভাবে বলতেনই যে আপনাদের কাছে এই আছে বা এদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে। আসলে কি এরকম কিছু যে আপনারা পরে বলবেন যে আগেই তো বলেছিলাম যে সমস্যা আছে উপদেষ্টা পরিষদে? না না না, আমরা এটা বলার জন্য না। যখন শোনেন, যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে এবং কেউ যদি এটা না শুধরায়, কিংবা কেউ যদি সামনের ইলেকশনটাকে আসলে একপাক্ষিক করার আরো প্রচেষ্টা চালায়, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব, আমরা সেই ব্যাপারে তখন কথা বলবো। জি, আজকে আপনি দুজন উপদেষ্টার কথা বললেন যে যাদের কাজের বিষয়ে প্রশ্ন করার সুযোগ আছে বা জায়গা তৈরি হয়েছে। সুযোগ আছে, সেটা আমার মনে হয়েছে একজন আপনার মনে ব্যক্তিগত হচ্ছে আর নাগরিক একটা কি হিসেবে এটা আমরা মনে করতে পারি, যেমন ধরেন উপদেষ্টা আসিফ নজরুল, আইন উপদেষ্টা, তার বিরুদ্ধে যে মানে তারকে নিয়ে যে আপনাদের মধ্যে একটা ক্ষোভ আছে, সেটা একটা প্রকাশ হিসেবে তার ছাগল খেয়ে ফেলা হলো নাসিরুদ্দিন পাটোয়ারিরা, মানে ওই সময় সেই ঘটনাগুলো, মানে তিনিও কি একজন, এভাবে বোঝে নেওয়ার সুযোগ আছে যে তার বিরুদ্ধে আপনাদের ক্ষোভ আছে? দেখেন, আমি কিন্তু আমি আপনি আমার কথাটাকে মনে হয় ভুলভাবে ব্যাখ্যা করছেন বা বোঝার চেষ্টা করছেন। সেটা হচ্ছে, আমি বলেছি একজন সাধারণ নাগরিক হিসেবে, ধরেন এই যে আগুন লাগলো এয়ারপোর্টে কিংবা মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটলো, এরপরে সরকারের যে কুইক রেসপন্স করার কথা ছিল সেটাকে আমরা পেয়েছি, দেখতে পেয়েছি, আমরা পাইনি। সেই জায়গাটায় অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো ঘাটতি আছে একটা। সেটাই আমি বলেছি যে সেখানে তো এই দুইজন উপদেষ্টা আমি একজন নাগরিক হিসেবে প্রশ্ন করতে পারি, কারণ আমি সেই কুইক রেসপন্সের জায়গাটা দেখতে পাইনি, বা দুর্যোগ ব্যবস্থাপনার আরো অনেক জায়গা আছে যেখানে আমরা এটা দেখতে পাইনি। আমি সেই ক্ষেত্রে বলেছি যে এরকম অনেক অভিযোগ অনেক উপদেষ্টার বিরুদ্ধে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমাদের আহ্বায়ক যে কথাটি বলেছেন সেটি কিন্তু সেফ এক্সিট কেন্দ্রিক। সেটা হচ্ছে কোনো একটা দলের সাথে সেটেলমেন্ট করে একটা একপাক্ষিক নির্বাচন করে সেখান থেকে দায়িত্ব থেকে সরে পড়া, এই ধরনের। কারণ জনগণ কিন্তু এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে কোনো দলের সাথে সেটেলমেন্ট করে একটা একপাক্ষিক নির্বাচন করার জন্য না, একটা সংস্কার করে, বিচার করে একটা সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্যই এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। তো সেটা যদি না করে সেটাকে অ্যাড্রেস করার জন্য আহ্বায়ক কথা বলেছে। কিন্তু সুনির্দিষ্টভাবে আবার অ্যাড্রেস হচ্ছে না, সেই পুরনো কথাই ফিরছি যে কারা বিট্রে করছেন, কারা সেটেলমেন্ট করছেন, সেটি যদি না জানান ব্যবস্থা নেবে কার বিরুদ্ধে। আসি এবার আপনারা আরও একটা বিষয় দেখছিলাম যে আপনারা ইলেকশন কমিশন পুনর্গঠনেরও দাবি করেছেন, নাহিদ ইসলাম বলছিলেন আজকে। সেটা কি এখন সম্ভব? আর 3 মাসের কিছু বেশি সময়, 4 মাসেরও কম সময় আছে নির্বাচনে, সেটা কি সম্ভব? অসম্ভব কিছু না, কারণ এর চেয়েও কম সময়ে এসেও নির্বাচন করার মতন ক্যাপাসিটি নির্বাচন কমিশনের অবশ্যই আছে। এখানে প্রধান নির্বাচন কমিশনের উপরই তো আর পুরো নির্বাচন কমিশন আপনার নির্ভর করে না। নির্বাচন কমিশনে কিন্তু আরো 4 জন নির্বাচন কমিশনার আছেন।
তো এখানে একজন নির্বাচন কমিশনারকে সরালে বা আরো যদি এখানে রদবদল করা হয় বা যদি পুরোটা রিসাফল করা হয়, সেখানে আমি আহ, এমন দেখছি না যে না সেখানে ইলেকশন করা যাবে না বা ইলেকশন করা সম্ভব হবে না, এরকম কোনো কিছু দেখছি না। বরঞ্চ আমরা যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে আমাদের প্রতীক নিয়ে নির্বাচন কমিশন যে একগুঁয়েমি দেখাচ্ছে, কিংবা তারা যে ধরনের কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে তারা যে ধরনের অবস্থান নিয়েছে, সেটাকে আমরা মনে করছি যে তারা নিজেরা নিজেদেরকে বিতর্কিত করছে। এবং এই বিতর্কিত নির্বাচন কমিশনকে রেখে সামনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, এটা কতটা আসলে সম্ভব হবে সে নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। হুম। সেই জায়গা থেকে আমরা বলেছি যে না, এই নির্বাচন কমিশন রিসাফল করা দরকার বা পুনর্গঠন করা দরকার। জি, শুধু আপনারাই আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই যে শক্তভাবে অভিযোগ করছেন, কিন্তু আপনারা যে আমরা বলছেন আমাদের সাথে যেটা হয়েছে আমরা সেটাই বলবো, আমরা সেটাই বলছি। স্পষ্ট, আপনারা শাপলা নিয়ে মানে শাপলা না পেলে নির্বাচনেই যাবেন না, এরকম একটা অবস্থানে আপনারা কেন যাচ্ছেন? মানে প্রতীক তো একটা নতুন দলের জন্য খুব এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কেন যে নির্বাচনেই আপনারা যাবেন না যদি শাপলা না পান? না, এটা এটা শুধুমাত্র যে প্রতীক না পাওয়ার ঘটনা না, মানে প্রতীক আমি কেন পাবো না, মানে এজ এ পলিটিক্যাল পার্টি আমার তো একটা রাইট আছে। আমার একটা রাইট আছে, আমি প্রতীক চাইতে পারি, না চাইলে আমি প্রতীক সাজেস্ট করতে পারি নির্বাচন কমিশনকে। যদি যে তালিকা আছে সেই তালিকায় পছন্দ না হলে আমি সাজেস্ট করতে পারি, আমি সাজেস্ট করেছি। সেখানে তারা কোনো ধরনের আইনি যুক্তি তারা দেখাতে পারেনি, যতগুলো দেখিয়েছে আমরা সবগুলো আইনের ব্যাখ্যা দিয়ে তারা সেগুলো খণ্ডন করেছি। তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন উনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, কিন্তু প্রতীক দেওয়া যাবে না। তো এই ধরনের স্ট্যান্ড যখন হয়, তখন একজন রাজনৈতিক দল হিসেবে আমার যে রাইট আছে একটা প্রতীক পাওয়ার বা একটা ঘটনার সাক্ষী হওয়ার, সেটা তো হচ্ছে না। তো সেই জায়গাটায় আমরা মনে করি যে আমরা সংক্ষুব্ধ, এবং সেক্ষেত্রে আমরা সেই জায়গাটা থেকে আমরা নির্বাচন জি, সেটি আপনারা হতেই পারেন সংক্ষুব্ধ, আপনারা একটা জিনিস চাইছেন কিন্তু পাচ্ছেন না, আবার ব্যাখ্যাও পাচ্ছেন না, কিন্তু এটি না পেলে আপনারা নির্বাচনই করবেন না। মানে শাপলায় এত আকর্ষণ, যেটা যদি নির্বাচন না করেন তাহলে তো আসলে এর চেয়ে অনেক বড় ক্ষতি। একটা প্রতীক তো একটা প্রতীকই শুধুমাত্র, কিন্তু নির্বাচন না করলে তো অনেক বড় ব্যাপার। যদি জেদাজেদিতে আসলেই শাপলা আপনারা শেষ পর্যন্ত না পান, আসলেই নির্বাচন করবেন না? সেটা যদি মানে এখানে কিন্তু অনেক উপায় খোলা আছে। একটা হচ্ছে যদি আসলেই আমরা কিন্তু প্রথম থেকেই নির্বাচন কমিশনের সাথে বা সরকারের সাথে সহযোগিতা করার জন্যই কাজ করে যাচ্ছি। যেমন জুলাই সনদ নিয়ে আপনি একটু আগে কথা বললাম, আমরা শুধু একটি দাবি করেছিলাম যে আমাদেরকে টেক্সটটুকু দেখাও, তো সেই টেক্সটটাও তারা দেখায় নাই। তো একই সাথে নির্বাচন কমিশনের ব্যাপারটাও যে শাপলা এখন তো প্রতীক, টেক্সট এটা নিয়ে ক্লিয়ার, একটা হ্যাঁ, এখন তো টেক্সট প্রকাশ্যেই আছে। না টেক্সট প্রকাশে আপনার কি বলে ঐক্যমত্য কমিশন কিন্তু কি প্রস্তাবনা দিবে সরকারকে এটা এখনো স্পষ্ট করেনি জনগণের সামনে। টেক্সট তো আমি বললাম যে এই না, তিনটা আমরা যে একটা পদ্ধতি দেখলাম থাকতে পারে। পত্রিকায় 84 পয়েন্টে এতটি দল একমত, এতটি, আমরাই তো দেখলাম, ওটাই কি টেক্সট না? যারা 84টি বিষয় তো একমত হয়েছেন, কিন্তু এটা বাস্তবায়নটা কিভাবে আচ্ছা হবে, আচ্ছা, সেটি তো বাস্তবায়ন হয়নি, হ্যাঁ। পদ্ধতিটা, সেটার কথা বলছি। সেখানে একটা অস্পষ্টতা আছে। আবার নির্বাচন কমিশন নিয়েও একটা অস্পষ্টতা আছে সেখানে। আমরা বারবার বলার চেষ্টা করেছি, আমার যদি কোনো গ্রাউন্ড না থাকে সে সেটা আমাকে ব্যাখ্যা দিক, সেক্ষেত্রে আমার তো আইনের দ্বারস্থ হওয়ারও সুযোগ আছে। সবকিছু মিলিয়ে আমরা আরো অপেক্ষা করতে রাজি আছি, আমরা সরকারের সাথে সহযোগিতা করতে রাজি আছি, নির্বাচন কমিশনের সাথে আমরা সহযোগিতা করতে রাজি আছি। আমরা আমাদের মতন চেষ্টা চালিয়ে যাব। তারপর যদি নির্বাচন কমিশনে একগুঁয়েমি অবস্থায় থাকে এবং তারা যদি মনে করে যে না তারা আমাদেরকে প্রতীক দেবে না, তার জন্য পরবর্তী করণীয় সেটা আইনের দ্বারস্থ হওয়া, অন্য যে কোনো উপায়, সেটা আমরা সেদিকেই অগ্রসর হব। জি, তার মানে নির্বাচনের জন্য আপনাদের অনেকগুলো জ্যোতি আছে, জুলাই সনদ এবং এদিকে আছে একটা শাপলায়, আবার একটা ঘাপলা, মানে এই অনেকগুলো বিষয়ে নির্বাচনের একটা ছাপলায় জ্যোতি ঘাপলা নেই, ছাপলায় আপনি ঘাপলা দেখছেন না। দেখছি না। মানে এটি না পেলে নির্বাচন করবেন না, আবার ওদিকে তারা জেদ ধরে আছেন যে আপনাদেরকে দেবেন না, তাহলে তো একটা ঘাপলা রয়েই যাচ্ছে না? আছে তো। ঘাপলা নাই, এটা আমি মনে করি একটা সময় হয়তো কোনো একটা পক্ষকে ছাড় দিতেই হবে এখানে। জি, এবং সেটি আপনারা হতে প্রস্তুত না? আমরা হতে প্রস্তুত না, কারণ আমরা মনে করি যে আইনগত দিক থেকে আমার সেই রাইটটুকু আছে। জি, জি, মানে সেটাই, এই জন্যই বলছিলাম যে অনেকগুলো যদি নির্বাচনের জন্য আপনাদের সামনে অনেকগুলো যদি রয়ে যাচ্ছে। আপনারা বলছিলেন যে অনেক মানে কয়েকজন উপদেষ্টার কথা বলছেন যারা সেফ এক্সিট করছে, যদিও নাম বলছেন না। আপনারা বলছেন দুজন উপদেষ্টা তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন, কিন্তু তাদের বিরুদ্ধেও, বিশেষ করে সুনির্দিষ্টভাবে যদি আসিফ মাহমুদের কথা বলি, কত শত অভিযোগ আছে। আপনারা কি সেগুলো নিয়েও বলেন? কারণ এগুলোর কিছুর তদন্ত হয় নাই। ধরেন তদন্ত হয় নাই উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার অভিযোগের, তার বিরুদ্ধে যত অভিযোগ, হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, দখলদারিত্বে নানান রকম অভিযোগ আছে। এমনকি নাহিদ ইসলামের বাবা, তার বিরুদ্ধেও নানান অভিযোগ আছে। এগুলোর কি কোনো তদন্ত হলো, কোনো সুরাহা হলো, নাকি তারা উপদেষ্টা বা প্রভাবশালী বলে কিছুই হয় না? তদন্ত কি আমরা করব? তদন্ত করার দায়িত্বটা কার আসলে? আপনারা তো সরব হচ্ছেন, সরকারের দায়িত্ব। আপনারা কি তদন্তের জন্য সরব হচ্ছেন? আপনারা তো, যেমন বিএনপি চাঁদাবাজি করছে, দখলবাজি করছে, আপনারা তো খুব সরব সেই বিষয়টা নিয়ে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি চাঁদাবাজি করেছে? মানে আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হ্যাঁ চাঁদাবাজির অভিযোগ তো তার বিরুদ্ধেও আছে। ওই যে শাম্মী আক্তারের বাড়িতে আওয়ামী লীগের সাবেক এমপি তার বাড়িতে কিন্তু চাঁদাবাজি তার হলো, রিয়াদ যিনি সে গ্রেপ্তার হলেন বিষয়ে তিনি বললেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এখানে। কিন্তু ব্যাখ্যা উনি দিয়েছেন, সেটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে অনেক ইয়া হয়েছে, এবং কোনো যদি চাঁদাবাজির অভিযোগ থাকতো সেটা নিয়ে তো সুনির্দিষ্ট মামলা হতো, আইনের দ্বারস্থ তো হুম। যে কেউ হতে পারতেন। এই যে কোনো মামলা হচ্ছে না, কোনো তদন্তও হচ্ছে না, এই বিষয়গুলো কি ফেয়ার হচ্ছে? না না, কেউ কাউকে আটকে রাখা হয়েছে বা কেউ কি গিয়েছে যে মামলা করতে, মামলা নেয়নি পুলিশ, এমন ঘটনা কি ঘটেছে? সেটা যদি আমি প্রশ্ন করি। জি, আসলে মামলা করবে কারা এটা তো তার ঘাড়েও তো একটু মাথা থাকতে হবে। মামলা হবেটা কিভাবে? কিন্তু আপনাদের কোনো দাবি নাই না যে মামলা হচ্ছে মানে না, তারা অনেক জায়গায় তো গণঅভ্যুত্থানের মামলা পক্ষের হচ্ছে। শক্তি, তাদের যদি বিরুদ্ধে অভিযোগ ওঠে সেটার বিরুদ্ধে আপনারা না না, স্থলনিতে কোনো দেখেন ব্যবস্থা আমরা নিতে পারেন না। জি। না না না, আমরা কি ব্যবস্থা নিব? আমরা তো একটা রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করেছি সবসময়, আমরা এখনো বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান একদম স্পষ্ট। সেটা অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজি হোক, সেটা সন্ত্রাসী হোক, যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে। কিন্তু কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমরা কার বিরুদ্ধে কিসের জন্য সরব হবো সেটা আমরা এখনো বুঝতে পারছি না। আমরা যে সকল অভিযোগ কিন্তু আছে আমাদের বিরুদ্ধে, আমরা কিন্তু সেগুলো খণ্ডন করেছি বা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের কেন্দ্রীয় সদস্যদেরকে বহিষ্কার করা হয়েছে, বা এর বাইরে আমাদের যে জেলা উপজেলা কমিটি যারা যারা আছেন অনেকের ব্যবস্থা নেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে, অনেকের বিরুদ্ধে কিন্তু মামলাও হয়েছে। সেই মামলা কিন্তু আমাদের দলের পক্ষ থেকেই করা হয়েছে, এরকম ঘটনা কিন্তু আছে। যেমন ধরুন মানে কিছু বিষয় যেমন ধরুন কিছুটা নারী কেলেঙ্কারি ঘটনায় সারোয়ার তুষার তার বিরুদ্ধে আপনারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। কিছুদিন তার দলীয় কার্যক্রম থেকে অব্যাহতিও ছিল তার। তিনি কি কারণ দর্শালেন যে তার মানে সেই মানে তার বিরুদ্ধে ব্যবস্থা সেটা প্রত্যাহার করা হলো? না দেখুন, সারোয়ার তুষারের বিষয়টা, এটা নিয়ে আমরা বহুবার অনেকবার আলোচনা হয়েছে। আপনি তারপর যেহেতু বিষয়টা তুললেন, সেখানে এই যে দেখুন, আমি কিন্তু একটু আগে বললাম যে আপনার কিন্তু আইনের দ্বারস্থ হওয়ার সুযোগ আছে, ঠিক আছে? কিন্তু একজন ব্যক্তি তিনি মামলা না করে তিনি বারবার সবকিছুকে, এখানে আমি কিন্তু যে ঘটনা ঘটেছে সেটার পক্ষে কোনো কিছু বলছি না, আমি পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। দল হিসেবে আমি দলের ভূমিকার কথা বলছি। আর সেই জায়গাটায় হচ্ছে যে একজন ব্যক্তি তার তার রাইট এখানে ইয়া হয়েছে, ভায়োলেট হয়েছে, হুম। তিনি আইনের দ্বারস্থ হবেন। কিন্তু তিনি আইনের দ্বারস্থ না হয়ে পুরো বিষয়টাকে যখন বারবার বারবার ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছিলেন, তখন আমরা ওই বিষয়টাকে তখন আমরা অন্যভাবে মোকাবেলা করার চেষ্টা করেছি, এবং সেই জন্য সারোয়ার তুষারের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে দীর্ঘদিন অব্যাহত রাখা হয়েছিল, এবং পরবর্তীতে সেই সংক্ষুব্ধ নারী তিনি কিন্তু কোনো ধরনের আইনি পদক্ষেপ যখন নেননি, বারবার উনি এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো টেনে আনছিলেন। তার এক পর্যায়ে তখন দল মনে করেছে যে না, এটার পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে অবশ্যই, এবং তার পরিপ্রেক্ষিতে এবং সারোয়ার তুষারকে তার যে শাস্তি, সেটা আমাদের সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম থেকে অব্যাহতি, সবকিছু মিলিয়ে একটা সময় দল বিবেচনা করেছে যে না, এটার পেছনে অন্য হয়তো কোনো উদ্দেশ্য থাকতে পারে। সেই হিসেবে দল তখন ব্যবস্থা নিয়েছে, তার সেই অব্যাহতি পত্র উজ্জ্ব করেছে। কিন্তু মানে সারোয়ার তুষার কি কারণ দেখালেন সেটি তার কারণের উপর ভিত্তি করে না। কারণ তো অবশ্যই দেখিয়েছে, না না, কারণ তো অবশ্যই দেখিয়েছেন। আমাদের শৃঙ্খলা যে কমিটি আছে, যে কমিটি রিপোর্টের কি কারণ ভিত্তিতেই তো তাকে দেখিয়েছে সেটি অব্যাহতি কি আমরা দেওয়া। জানতে পারি? আপনি জানেন? সেটা আমি জানি না, সেটা আচ্ছা। শৃঙ্খলা কমিটির কাছে আছে। শৃঙ্খলা কমিটি যদি কখনো আপনার দাবি জানান, তারা হয়তো সেটা প্রকাশ করবে। হুম। যেমন ধরেন চট্টগ্রামের নিজামুদ্দিন এনসিপি নেতা, তার বিরুদ্ধে এরকম একতারই 2 কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মামলায় ফাঁসানো হচ্ছে এরকম অভিযোগ করলেন। আপনারা তাকে শোকজও করেছিলেন। তারপরে তারপরে তাকে তার পদও স্থগিত করা হয়েছিল সম্ভবত, যতটুকু আমি গণমাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু সেটি আবার স্থগিতাদেশ পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেন নেওয়া হলো? তারপরে তার বিরুদ্ধেই 5 লাখ টাকার চাঁদা নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়িয়েছিল যে চট্টগ্রাম নগর কেন্দ্রিক আন্দোলন দমাতে তিনি চাঁদা নিয়েছেন। তারপরে আসলে আপনারা কি করলেন তার বিরুদ্ধে? না, দেখেন, তার বিরুদ্ধে যখন প্রথমেই, আমি আপনাকে একটু পুরো প্রসেসটা বলি। আমাদের তো শৃঙ্খলা বিষয়ক একটা কমিটি আছে। যখনই কোনো ধরনের অভিযোগ তাদের কাছে আসে, তারা কিন্তু প্রথমেই সেটা একটা প্রাথমিক তদন্ত করেন। প্রাথমিক তদন্ত করার পর তারা সেটার বিরুদ্ধে তখন তারা একটা রিপোর্ট দেন, এবং সেই রিপোর্টের প্রেক্ষিতেই ব্যবস্থাটা নেওয়া হয়। হ্যাঁ, হয়তো পরবর্তীতে এমন কোনো বিষয় এসেছে, বা পরবর্তী যখন পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে, তখন হয়তো এই ধরনের কোনো কিছু সম্পৃক্ততা পাওয়া যায়নি বিধায় হয়তো তার এই পদটি স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। জি, আসলে এটাই মানে প্রশ্ন যে হয়তো পাওয়া যায়নি, আসলে কি বিষয়গুলো স্পষ্ট হতে পারি না। কারণ খুব আইনি জায়গায় তদন্ত তো হয় না, ব্যবস্থাও হয় না। সেটা শুধুমাত্র ক্ষমতাচ্যুত যারা হয় সবসময় তাদের বিরুদ্ধে দুদক থাকে, আইনি ব্যবস্থা থাকে। ক্ষমতা বা তার আশেপাশে যারা থাকেন তাদের বিরুদ্ধে আবার এই ক্ষমতা থাকা অবস্থায়
ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু দুদক কিন্তু ব্যবস্থা নিয়েছে, আমাদের একজন কেন্দ্রীয় ব্যক্তির বিরুদ্ধে কিন্তু দুদক ব্যবস্থা নিয়েছে, তার এনআইডি ব্লক, তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা। আমাদের এই কি বলে আমাদের একজন সদস্যের বিরুদ্ধে এসেছে। তারপরে যে আপনার উপদেষ্টাদের যে পিএস, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা কিন্তু হয়েছে। ক্ষমতা উপদেষ্টাকে থাকা আবার টাচ অবস্থায় করা কিন্তু যায় নাই। হয়েছে। তার কাজ আর পর্যন্ত উপদেষ্টা যদি যাওয়াই করেন, যায় নাই। অবশ্যই উপদেষ্টা যদি করে থাকেন, তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, অবশ্যই তাকেও টাচ করা যাবে। আমরা মনে করি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো কেউ ক্ষমতার অপব্যবহার করে কোনো পার পেয়ে যাবেন না, এটা আমরা বিশ্বাস জি, করি। সেটি আসলে আমরা ক্ষমতার পরে গিয়ে দেখি যে আসলে পার পায় না, কিন্তু ক্ষমতায় থাকাকালীন তাদেরকে ধরা ছোঁয়া যায় না। আপনি বলছিলেন বা আপনারা বলছিলেন যে সেফ এক্সিটের কথা। অনেকে প্রশ্ন তুলছেন, আপনারা সেফ এক্সিট পাবেন তো? কারণ ধরুন যারা আসলে দেশের বাইরে যাচ্ছেন, সেখানে গিয়ে আওয়ামী লীগ বা তার সমর্থক যে নেতাকর্মীরা থাকেন বিদেশে, তাদের দ্বারা একরকম মানে একটা লাঞ্ছনার শিকার হচ্ছেন বা তারা আক্রমণাত্মক হয়ে উঠছেন। তো এরকম দেশে দেশে বিভিন্ন আমরা জায়গায় তো। বিদেশে যাবো কেন? জি। আমরা বিদেশে যাবো কেন? ও, যাবেন না? আপনারা বিদেশে যাওয়ারই আপনাদের প্রয়োজন পড়বে না কখনো? যাওয়ার তো আমাদের প্রশ্ন, আমরা সবকিছু এখানে আমরা দেশেই থাকবো আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা। আপনারা দেশেই থাকবেন, দেশে আপনাদের সমস্যা হবে না, অন্যান্য দলগুলোর সাথে কোথাও সমস্যা হবে না তো? কারণ এখন আপনারাও পারস্পরিক অভিযোগের যে জায়গায় চলে যাচ্ছেন, একসময় দীর্ঘদিনের মানে শুরু থেকেই একরকম খুব সখ্যতাপূর্ণ সম্পর্ক জামাত ইসলামের সাথে, এখন আপনারা তাদেরকে রাজনৈতিক প্রতারক বলে আখ্যায়িত করছেন, আর তারা আপনাদেরকে বাপ, তারা আপনাদের বাপ হিসেবে দাবি করার চেষ্টা করছেন। মানে এটি এই প্রশ্নেই বরং আসি যে কেন আপনাদের এই সখ্যতা এই একরকম এর মুখোমুখি অবস্থানে গিয়ে পরিণত হলো, এটাই একটু আগে শুনি। না, দেখেন, জামাতের সাথে আমাদের সখ্যতা পুরোটাই কিন্তু সংস্কার কেন্দ্রিক ছিল। হ্যাঁ, সংস্কারে আমাদের যখন আমরা সংস্কারে বসলাম, ঐক্যমত্য কমিশনের সাথে যখন বসলাম, তখন আমরা বিভিন্ন ইস্যুতে আমরা সকল রাজনৈতিক দলের সাথে কিন্তু কথা বলেছি। এটা বিএনপির সাথেও বলেছি, জামাতের সাথেও বলেছি, কিংবা যদি আমি এবি পার্টির কথা বলি, গণ অধিকার পরিষদের কথা বলি, গণতন্ত্র মঞ্চের কথা বলি, বাম দলের কথা বলি, ইসলামী দলগুলোর কথা বলি, যারা যারা আছেন আমরা কিন্তু প্রত্যেকের সাথে কথা বলেছি। আমরা যেমন ওই বৈঠকের ভিতরে তো আমাদের মিটিং চলেছে, তার বাইরে ওই ওখানে হল রুমে কিংবা মিটিং পরে, মিটিং এর আগে বিভিন্ন সময়ে সকল রাজনৈতিক দলের সাথে আমরা কথা বলেছি। রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা যে জিনিসগুলো আসলে সংস্কারটা করা প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি রাজনৈতিক দলগুলোকে। তখন রাষ্ট্রের স্বার্থে বা প্রয়োজনের স্বার্থে যারাই আমাদের সংস্কারের কথায়, সংস্কারে আমাদের যে প্রস্তাবনাগুলোর সাথে যারা একমত হয়েছেন, তারা কিন্তু প্রস্তাবনাগুলোর সাথে একতা পোষণ করেছেন। সেই প্রশ্নে হয়তো জামাতের সাথে আমাদের কথাগুলো অনেকাংশে মিলেছে। আমাদের অনেক প্রস্তাবের সাথে কিন্তু জামাত তাদের মত পরিবর্তন করেছে। আবার অনেক কিছু আছে যেখানে কিন্তু আমাদের যেমন ধরেন নারী ইস্যু, নারী ইস্যুতে জামাত এবং আমরা কিন্তু পুরোপুরি ভিন্ন অবস্থানে ছিলাম। এরকম ঘটনা ঘটেছে। তো সেটা শুধুমাত্র সংস্কারের কিছু বিষয় নিয়ে জামাতের সাথে আমাদের কথাবার্তা একসাথে হয়েছে, এর মানে এই না যে জামাতের সাথে আমাদের সখ্যতা কিংবা বৈরিতা, কোনোটাই না। বা বিএনপির সাথে যে তখন আমাদের কথা মিলে নাই দেখে তার সাথে আমাদের খুব বৈরী সম্পর্ক হয়ে গেছে, সেটাও কিন্তু না। তো এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, ক্রিয়াশীল যে দলগুলো, তাদের মধ্যে এখন দেখেন একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল থেকে তো আলাদা হবে। সে তার প্রতিপক্ষ, সামনের ক্ষমতা, নির্বাচন, লড়াই সবকিছু মিলিয়ে তার একটা প্রতিপক্ষ থাকবে, তার একটা চিন্তা ভাবনা থাকবে, তার একটা গোল থাকবে, ভিশন থাকবে। সবকিছু মিলিয়ে সেটা একটা আরেকটার সাথে পৃথক হবে, কখনো এক হবে না। এখন আমি তো সেই দলটাই করতাম, তাই না? আমি তো আলাদা রাজনৈতিক দল হতাম না। সেই জায়গাটাই প্রতিপক্ষ হিসেবে কথাবার্তা হচ্ছে। সেটা আবার দেখা যাবে কোন এক ঘটনায় হয়তো সেটা আবার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এটা আসলে সময় বলে দিবে। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এখনো ওই ধরনের পরিস্থিতিতে যায় নাই, যেটা হচ্ছে আমাদের এই বিগত 15 বা 16 বছরে বা তারও আগে। আমরা যদি দেখি যে দুই দলের নেত্রী তারা একজন আরেকজনের মুখ দেখেন না, একজন আরেকজনের চেহারা দেখেন না, সেই অবস্থা তো এখন হয় নাই। সেটা আমাদের যতই আমাদের বৈরী কথাবার্তা হোক কিংবা একজন আরেকজনের সাথে, সেই অবস্থা এখনো হয় নাই, মানে ওই অবস্থায় যেতে এখনো দুই হয় না। আমরা নেত্রীর একসাথে অনেক দিন বসছি, সময় লেগেছে, মুখোমুখি দেখা কি আমরা বন্ধ। একসাথে বসি এখনো, আমরা এখনো একসাথে বসি। যে কোনো যে ঐক্যমত্য কমিশন ডেকেছে, সাথে সাথে আমরা সবাই চলে গিয়েছি। আমাদের কিন্তু যতই সবাই আসলে আমাদের আপনাদের বাপ দাবি করেন কেন? মানে মির্জা আব্বাসের সেই বক্তব্যটাও মনে পড়ে যে বাপের আগে ছেলে হাঁটলে বিপদ আছে, আবার ইনিও বলছেন, জামাতের পক্ষ থেকে বলছেন যে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। মানে এনসিপির বাপ দাবি করে কেন সবাই? এনসিপির বাপ দাবি করে কেন, এটা তারা বলতে পারবেন। আচ্ছা, আপনারা কেন রাজনৈতিক প্রতারক দাবি করেন সেটাও একটু শুনি। জামাতকে পিআরের দাবিতে তাদের যে আন্দোলন রাজনৈতিক প্রতারণা বলছেন, কিন্তু ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য জনাব আকন্দ সাহেব তিনি একটি টকশোতে, লাইভ টকশোতেই বলছিলেন যে এই পিআরের দাবি বা 5 দফা দাবিতে যে রাস্তায় আন্দোলন, সেই আন্দোলনের কর্মসূচিটি নেওয়া হয়েছে নাহিদ ইসলামের বাসায়। নাহিদ ইসলামেরই এই কর্মসূচির আহ্বায়ক হবার কথা ছিল। এরকমটা হওয়ার পরেও আপনারা কেন তাদেরকে রাজনৈতিক প্রতারণার অভিযোগ করছেন?
রাজনৈতিক প্রতারণার বিষয় যেটি আমি আপনাকে প্রথমে বললাম যে এই জুলাই সনদ নিয়ে বা সংস্কার নিয়ে কিন্তু তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, অনেক কিছু নিয়ে তাদের সাথে আমাদের একটা মতের জায়গায় এসেছিলাম আমরা। সেই জায়গাটায় পিআর ইস্যু নিয়ে আমাদের দলের একটা কিন্তু স্পষ্ট অবস্থান ছিল একদম প্রথম থেকে। ইভেন জাতীয় নাগরিক পার্টি গঠনের আগে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন থেকেই আমাদের অবস্থান একদম স্পষ্ট ছিল, সেটা ছিল আমরা শুধুমাত্র উচ্চ পক্ষে পিআর চাই, আমরা নিম্ন পক্ষে পিআর চাই না। সেই অবস্থান, এবং সেখানে আপনি অবশ্যই জানেন যে জামাতের দুইটা পক্ষেই তারা পিআর চায়, তারা আমাদেরকে বহুবার সেদিকে টানার চেষ্টা করেছে, কিন্তু আমরা যেটা বলেছি একটু আগে, আমরা আমাদের সব দাবিতে কিন্তু অনড় আছি, আমরা আমাদের অবস্থানে এখনো পর্যন্ত ঠিক আছি। তো সেই জায়গাটায় যখন জামাত পিআর এর ইস্যুতে রাজপথে আন্দোলন ডেকে ফেলে, আবার তারা বলে তারা নির্বাচনে যাবে না, তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না, এই ধরনের কথাবার্তা বলার পর, এবং একটি আন্দোলনে, যুগপৎ আন্দোলনে আমাদের নাম তারা সেখানে দিয়ে দেয়, যেটাতে আসলে আমরা কখনো সম্মত ছিলাম না যুগপৎ আন্দোলনের ব্যাপারে। তো সেই জিনিসগুলো তারা যখন করে, আবার যখন তারা ওই জুলাই সনদে স্বাক্ষর করতে যায়, তখন সেটাকে আমরা এক ধরনের প্রতারণা হিসেবেই দেখছি। জি। আচ্ছা, এটা কি ঠিক যে আসলে নাহিদ ইসলামের এই আন্দোলনের বা ৫ দফা দাবিতে আন্দোলনের আহ্বায়ক হবার কথা ছিল, তার বাসায় আসলে এই বৈঠকটা হয়েছে? না না, এই ধরনের কোনো কিছু আমার জানা নেই। জি। এই ইসলামী ধরনের কোনো আন্দোলনের বৈঠক প্রেসিডিয়াম সদস্য হয়েছে বলে আমার আশরাফ জানা আলী নেই। আকন্দ তিনি আসলে এই দাবিটি করছেন যে ৫ দফা দাবিতে যে আন্দোলন, সেই কর্মসূচি ঠিক করা হয়েছিল নাহিদের বাসায় এবং সেখানে তার থাকার কথা ছিল। এই জন্য না, প্রতারণার এখানে অভিযোগটা একটা ইসলামী পাল্টা দলগুলো অভিযোগ সহ আপনাদের ইসলামী উপরও আসে। দলগুলো সহ না, আমি বলি সেটা, এখানে ইসলামী দলগুলো সহ বাকি দলগুলোর সাথে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে শুধুমাত্র এই আপনার সংস্কার কেন্দ্রিক যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদ বাস্তবায়নের এবং আরো কিছু বিষয় ছিল, যেমন দ্রব্যমূল্য বা এই দুর্নীতির বিরুদ্ধে এরকম কিছু বিষয় নিয়ে বলা হয়েছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার মতন করে, যেহেতু আমার দাবির সাথে, আমার পিআর এর দাবির সাথে কিন্তু জামাতের পিআর এর দাবির কিন্তু তফাৎ আছে, বা আমার পিআর এর দাবির সাথে ইসলামী আন্দোলন যেটা তার কিন্তু তফাৎ আছে। তারা দুই পক্ষে পিয়ার চাচ্ছে, তারা নিম্ন পক্ষে পিয়ার চাই ইসলামী আন্দোলন, জামাত দুই পক্ষে চাচ্ছে, আমরা শুধুমাত্র উচ্চ পক্ষে চাই। তো এখানে তো আমাদের মতের পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে আমরা সেটা বলেছিলাম, আমরা যার যার রাজনৈতিক দল যার যার মতন করে তারা আলাদা আলাদা কর্মসূচি বা তাদের কার্যক্রম মানে পরিচালনা করবেন। সেখানে যখন জামাত সেটাকে আমাদের সাথে দলকে মিলিয়ে পিয়ার ইস্যুতে তারা আমাদেরকে একসাথে মিলিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে দেয়, সেটাকে আমরা তখন তাৎক্ষণিকভাবে আমরা সেটার প্রতিবাদ করেছিলাম, এবং তখন জামাত কিন্তু একটা পর্যায়ে আমাদের নাম সেখান থেকে সরায়, এবং তারা বলে যে হ্যাঁ তারা এটার সাথে যুগপৎ আন্দোলনে আমরা নেই, এটাও তারা তখন স্বীকার করে নেয়। সেখানে আপনারা একটা প্রতারণা দেখছেন জামাতের। এটা অনেকে বলছেন যে আপনারা এখন এই যে মানে জামাতের প্রতারণা দেখার পেছনে বা জামাতের সাথে একটা দূরত্ব, নাসিরউদ্দিন পাটোয়ারি তো তাদেরকে স্বাধীনতার চেতনা পরিপন্থী হিসেবে পোস্টও দেখলাম তার, মানে জামাত ক্ষমতায় আসবে না এসব কারণে, মানে এই যে একটা অবস্থান, এটির একটা কারণ হচ্ছে আপনারা এখন বিএনপির দিকে ঘেঁষতে চাচ্ছেন, বিএনপির সাথে জোট করার একটা সম্ভাবনা বা একটা জায়গা তৈরি হয়েছে। এর কি কোনো সত্যতা আছে? না, বিএনপির সাথে আমরা ঘেঁষতে চাচ্ছি এই কথাটার কোনো সত্যতা নেই। হ্যাঁ, এখন আমরা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদেরকে অনেকেই তাদের জোটে বা তাদের সাথে আসন সমঝোতা বলেন বা সামনে নির্বাচনে তাদেরকে কাছে পেতে চাচ্ছে, যেহেতু এখনো রাজনৈতিক দলগুলো মনে করে ২৪-এর চেতনা এখনো জ্বলন্ত আছে। তো সেই জায়গাটায় তারা মনে করেছে যে না, ওই জায়গাটায় যদি এনসিপি কে সাথে পাওয়া যায় তাহলে হয়তো সামনে নির্বাচনে একটা বড় ঐক্য দেখিয়ে ভোটের মাঠে হয়তো ভালো কোনো রেজাল্ট আসতে পারে, বা সামনে যে পথ চলাটা, নির্বাচনের যে তৈরিটা, সেটা যাতে খুব ভালোভাবে পথটা পার হতে পারে, সেই জায়গাটায় তারা সবাই এনসিপি কে পাশে চাচ্ছে। সেটা শুধুমাত্র বিএনপি না, জামাতও, আপনারা অন্যান্য কার আরো। পাশে যাওয়ার কথা ভাবছেন কারো এই পাশে ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমরা এখন পর্যন্ত জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়নের উপরেই আমাদের মূল ফোকাসটা আছে। এটা বাস্তবায়ন বা এটার কি অবস্থা হয় সেটার একটা ব্যবস্থা হয়ে তখন আমরা নির্বাচনের দিকে আমরা মনোনিবেশ করব। জি, ৩১শে অক্টোবর পর্যন্ত এটার একটা স্বাক্ষরের সমস্যা বাড়ানো হয়েছে। মানে যতগুলো প্রক্রিয়ার কথা দেখছিলাম সব কি আসলে এর মধ্যে হবে বলে মনে হয়? আগামীকালই, আগামীকাল বলতে এটা তো আজকে তো ২৩ তারিখ হয়ে গেছে, ২৩ তারিখ আগামীকাল আপনার এই ঐক্যমত্য কমিশন কিন্তু তার লিগাল এক্সপার্টদের সাথে বসছে আবার পুরো বিষয়টা নিয়ে। সেখানে তারা আমাদের বিষয়টা নিয়ে কথা বলবে, আমরা আমাদের দাবিগুলোর প্রেক্ষিতে তাদেরকে জানিয়েছি, তারা সেগুলো নিয়ে বসে কালকে তারা হয়তো ২ দিনের ভিতরে কোনো একটা কিছু হতে পারে। জি, আপনারা ভাবছেন কিছু হতে পারে। একদম শেষের দিকে আচ্ছা, একটা প্রশ্ন, যে নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদের সাথে একটা জোটের পরিকল্পনা চলছে, সেটি কি এখন ভেস্তে গেছে? জোটের পরিকল্পনা তাদের সাথে হয়নি। এখানে তাদের সাথে মানে প্রথমে একীভূত যেটা হওয়া, হয়েছিল একীভূত একীভূত হওয়া, হওয়ার হ্যাঁ। কথা। জি জি জি। সেটি আর হচ্ছে না, কারণ হচ্ছে যেহেতু গণ অধিকার পরিষদ তাদের তৃণমূলে যেমন সাংগঠনিক বিস্তার আছে, আমাদেরও তৃণমূলের সাংগঠনিক বিস্তার আছে, এবং এই দুই সংগঠনকে তৃণমূল পর্যায়ে কিভাবে মার্চ করা হবে বা
দুই কেন্দ্রীয় কমিটি বলেন বা তাদের যে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তাদেরকে কিভাবে মার্চ করা হবে, সেই জিনিসটা কিন্তু আসলে খুব জটিল প্রক্রিয়া এবং দুরূহ প্রক্রিয়া। সেই জায়গাটায় আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা এই নির্বাচনের আগে এই অবস্থায় গেলে আমাদের পার্টির যে ইন্টিগ্রিটি সেটা হয়তো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে মার্চ হলে। সেই ক্ষেত্রে আমরা সেখানে সেটা আর সফলতার মুখ দেখেনি আর কি, সেটা আমার সামনে তার মানে ওটা আর হচ্ছে না। যাই হোক, একদম শেষের জায়গায় চলে আসছি। একটু আগেও বলছিলাম যে আসিফ মাহমুদের প্রসঙ্গে অনেক তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। সবশেষ যেটি হলো যে মানে গণ অভ্যুত্থানের পক্ষ থেকে, মানে শক্তি হিসেবে তিনি যেহেতু রিপ্রেজেন্ট করছেন, আপনারা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে একটা দলই গঠন করেছেন, এই জন্য এই প্রশ্নটা বিশেষ করে আপনাদের কাছে করি যে সবশেষ যেটি হলো যে ভারতের সাথে হওয়া চুক্তি, সেটি 10টি চুক্তি বাতিল হয়েছে, আরও কতগুলো প্রক্রিয়াধীন আছে, পর্যালোচনায় আছে, এরকমটা প্রকাশ করলেন। পরদিনই পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন না, মাত্র একটি চুক্তি বাতিল হয়েছে, তার বক্তব্য সঠিক নয়। এই অবস্থানকে আপনারা আসলে কিভাবে দেখেন? দেখেন, এখানে পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এখানে কিন্তু বেদা কিন্তু তার যে চুক্তি বাতিল হয়েছে সেটার কিন্তু পত্র আছে। হ্যাঁ, সেই পত্র আমি আশা করি যে এটা যদি জনসম্মুখে আসে তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পররাষ্ট্র উপদেষ্টা এখানে ঠিক বলছেন না, আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া এখানে ঠিক বলছেন। এই জনসম্মুখে প্রকাশ করলে, তথ্য প্রকাশ হলে এটি মানে ক্লিয়ার হয়ে যাবে। এটা তো আর চুক্তি বাতিল হয়েছে, এটা তো কোনো না কোনো পত্র তো অবশ্যই আছে, এটা তো ডকুমেন্ট থাকবে, তাই না? এটা তো মুখের কথায় তো আর চুক্তি বাতিল হয় না। এর ডকুমেন্ট যদি জনসম্মুখে প্রকাশ করা হয় তখনই বোঝা যাবে কে আসলে সত্যি কথা বলছে। মানে জনসম্মুখে প্রকাশ করার অথরিটি তো তিনিই বললেন যে না, হয় নাই, একটি চুক্তি বাতিল হয়েছে। না, আমরা সেই জায়গাটায় যেহেতু কথাবার্তা আসছে, বেজা তো আর পররাষ্ট্র উপদেষ্টার আন্ডারে না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে না, তারা তাদের চুক্তি প্রকাশ করলেই সেটা বোঝা যাবে। জি, প্রকাশ কি হবে? শুরু থেকেই দাবি ছিল এবং সরকারের বিভিন্ন জায়গা থেকে বলাও হয়েছিল যে এই চুক্তিগুলো প্রকাশ করা হবে। কিছু তো আসলে আমরা আমাদের দল থেকে সরকারের প্রতি দাবি জানাবো এবং আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি জানাবো যে অচিরেই যাতে এই চুক্তিগুলো যেগুলো বাতিল হয়েছে বা যেগুলো বাতিল হয়নি সেই চুক্তিগুলো যেন জনসম্মুখে প্রকাশ করা হোক। জি, আসলে আপনারা দাবি জানাবেন এবং ওই যে সেই প্রথম কথা যে অনেক কিছু অনেকে প্রতিশ্রুতি করে, মেনেও নেয়, অঙ্গীকারবদ্ধ হয়, পরে রাখে না। এই সরকারের কথা ছিল যে তারা প্রকাশ করবে, এই সরকারের কথা ছিল সম্পদের হিসাব প্রকাশ করবেন উপদেষ্টারা, কিছুই করেন নাই। এইরকমই মানে হ্যাঁ, কথা দিয়ে কথা না রাখাটা। সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। জি জি জি, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এটাও কিন্তু আমি সেই জায়গায় নিয়ে আসতাম যে তারা যে সম্পদের বিবরণী কিন্তু প্রথমে বলেছিল প্রকাশ করবে, তারাও সেটা প্রকাশ করেনি। সেটা অবশ্যই তাদেরকেও এটা জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতাটা আর কোথায় করবেন? কে করবে জবাবদিহিতা? এরকমই আসলে এই জন্যই প্রশ্নগুলো শুরু থেকেই করছিলাম যে এরকম প্রতিশ্রুতি দিয়ে পরে যদি না রাখেন, কি আর করার আছে? কি বা করবেন? 17 বছর তো লাগলো আওয়ামী লীগ সরকারকে সরাতে। তারপরে আসলে পরের রাস্তাটা আবার কি? সেই না, প্রশ্নগুলো না, না, বারবার। এটা আমি এতটা নেগেটিভ ভাবে দেখি না। আমি দেখি যে যদি তারা কোনো অন্যায় করে থাকেন, এটা অবশ্যই সেটা আইনের আওতায় তাদের বিচার করা হবে বা বিচারের মুখোমুখি তাদের হতে হবে, এটা আমরা বিশ্বাস করি। অনেকেই কেউ অন্যায় পার করেন পেয়ে নাই কিন্তু যাবে না। আইনের মুখোমুখি এবং আছেন। এই গণ অভ্যুত্থানের পরে আমি বলি, একটু গণ অভ্যুত্থানের পরে এই রক্তে ভেজা শহীদদের স্মৃতির উপরে দাঁড়িয়ে যে সরকার ক্ষমতা গ্রহণ করেছেন, তাদের যে কোনো অন্যায় জনগণ এটা একেবারেই তার প্রশ্রয় দেবে না। এবং যদি তাদের কোনো অন্যায় অপরাধ থাকে, তাদের কোনো তাদের যে কি বলে এটা আয় বহির্ভূত যদি কোনো উপার্জন থাকে, কোনো সম্পদ থাকে, এই সবকিছু আসলে প্রকাশ হবে একটা না একটা সময়। এবং যদি প্রকাশ হয় সেটার অবশ্যই বিচার হবে। জি, বিচার মানে সেটি একটা বড় প্রশ্নবোধক চিহ্ন সবখানেই থেকে যায়। যারা অন্যায় করেন নাই এমন অনেকে জেলখানায় আছেন, আবার অন্যায় করেও ঘুরে বেড়াচ্ছেন। যেই অন্যায় করেন নাই সেই অন্যায় জেলখানায় আছেন। এখানেও আবার বাণিজ্য চলছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পক্ষের না সরকার না শক্তি কেউই আসলে